ম্যারেজের ফিউচার নাকি খুব খারাপ, মানে মানুষজন এখন নাকি ম্যারেজে না করেই ম্যারেজ করার যে সুবিধাগুলো সেগুলো পেয়ে যাচ্ছে। খুবই সত্য ভাই। এখন আপনি যে কোনো 18 থেকে 25 বছর বয়সী ছেলে এবং মেয়ে তারা মোস্টলি বিয়ে করতে চায় না। সো কিছু বিপদ থেকে বাঁচার জন্য আমরা আসলে বিয়ে করি। রোমান্সটা হচ্ছে এক্সট্রা, তো বিয়েটা হচ্ছে একটা চাকরির মতো। যেমন চাকরি করা কঠিন, কিন্তু বেকার থাকা আরো কঠিন। তো এখন আমার কথা হচ্ছে কি, আপনার যে কোনো একটা কঠিনকে বেছে নিতে হবে। আপনি যদি বাবা হতে চান, আপনার যার সাথে সম্পর্ক সে হয়তো মা হতে চায় না, এটা তো একটা বড় ক্ল্যাশ। কারণ এখন অনেক মানুষ কিন্তু সন্তান নিতে চায় না প্রথম বছর, এর জন্য বাচ্চা না নেওয়াটা আমি সেফ মনে করি। হ্যাঁ, জীবনে কিন্তু আমাদের 2 3 4 5 জনকে ভালো লাগতে পারে, মানে অথেন্টিক্যালি। সো ভালোবাসা ইজ নট এনাফ। গবেষণা অনুযায়ী একজন ব্যক্তি যদি মানসিক দুশ্চিন্তায় থাকেন, সেক্ষেত্রে তার লিভার প্রায় 100 গ্রামের মতো চিনি উৎপন্ন করতে পারে। আমি কিভাবে বুঝবো যে আমার মেন্টাল হেলথ স্থির না? একটানা 14 দিনের বেশি মন খারাপ, দিনে 12 ঘন্টার বেশি মন খারাপ, এবং ঘরে বাইরে বিস্তৃতভাবে মন খারাপ। যার একবার ডিপ্রেশন হয়, আর সেকেন্ড একটা ডিপ্রেশনের এপিসোড হওয়ার চান্সেস 50%-এর বেশি। আপনি যতই ওষুধ নেন, যত কিছু করেন, আপনার 50% চান্স থাকবে হওয়ার। অনেক মেন্টাল হেলথ সমস্যা কিন্তু ফিটনেস ঠিক করে ফেলা যায়। হ্যাঁ, ডায়েট ঠিক করে ফেলা যায়। তো সবার কিন্তু ওষুধ খাওয়ার প্রয়োজন নেই, সবার ইনফ্যাক্ট কাউন্সেলিং এরও প্রয়োজন। এখানে একটা ছবি তোলার একটা অপশন আছে। ওই ছবি তোলার অপশনে যদি আপনি প্লেটের ছবি তুলেন, তাহলে অটোমেটিক ওই প্লেটে কত গ্রাম প্রোটিন, কত গ্রাম ফ্যাট, কত গ্রাম কার্বোহাইড্রেট আছে ওটা উঠে চলে আসবে এখানে। ধরুন মন খারাপ আমাদের কোনো একটা কারণে হয়, আমি পরীক্ষায় খারাপ করেছি, ডিভোর্স হয়েছে, ব্রেকআপ হয়েছে, আমার টাকা পয়সা কমে গেছে, মন খারাপ হবে 4 দিন 5 দিন 7 দিন। কিন্তু ডিপ্রেশনটা হচ্ছে একটানা, কিচ্ছু ভালো লাগে না, বুকের মধ্যে কিচ্ছু নাই, ফাঁকা। হ্যাঁ, পুরো পৃথিবী শেষ হয়ে আসতেছে, কোনো রকমের কোনো মোটিভেশন, ইউটিউব ভিডিওস না, কিচ্ছুই নামাজ, কিচ্ছু ভালো লাগে না। আসলে আপনি স্বাবলম্বী কিনা এটা বোঝা যায় লাইফে 2টা বড় ডিসিশনের ক্ষেত্রে। একটা হচ্ছে কেমন ক্যারিয়ার আপনি চয়েস করছেন, আর কেমন মানুষের সাথে আপনি সারা জীবন থাকতে চাচ্ছেন। ক্যালিফোর্নিয়ার একটা স্টাডি বলছে ভাইয়া, যে 15 থেকে 18 বছর বয়স্ক যত ছেলে মেয়ে ওইখানে কোনো একটা সম্পর্কে জড়িয়েছে, তাদের 92%ই আসলে কন্টিনিউ করতে পারে নাই। 2বার বা 3বার একটা সম্পর্ক করে কোনো কারণে ব্রেকআপ হয়েছে, তারপর সে ডিসিশন নেয় যে পৃথিবীর সব ছেলেরাই খারাপ। কিন্তু সে যে 3টা ছেলের সাথে মিশেছিল, 3টা ছেলেই আসলে খুবই লো স্ট্যান্ডার্ডের ছিল। ভবিষ্যতে প্রচুর বৃদ্ধাশ্রম হওয়াটা আমি খুব পজিটিভলি দিক আমি মনে করি। কারণ কি, বাবা মাদের সাথে থাকতে গিয়ে অনেক ছেলে মেয়েদের কিন্তু অনেক কষ্ট হয়, কারণ ভ্যালুজ মিলে না, এটা সেটা মিলে না। সমস্যা হচ্ছে আমাদের সমাজে আমরা বাবা মা হওয়ার সাথে সাথেই আমরা চিন্তা করি আমার সন্তানকে আমি এটা শেখাবো ওটা শেখাবো, কিন্তু বাবা মা হওয়ার পর প্রথম দায়িত্ব হচ্ছে নিজে শেখা। ওয়েলকাম টু দ্য এস্তাদ শো বাই ফিটসমনিয়া। আজকে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে একজন ব্যক্তি শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও মেনটেন করতে পারেন। আপনি জানলে অবাক হবেন যে গবেষণা অনুযায়ী একজন ব্যক্তি যদি মানসিক দুশ্চিন্তায় থাকেন, সেক্ষেত্রে তার লিভার প্রায় 100 গ্রামের মতো চিনি উৎপন্ন করতে পারে, যেটা রিসেন্টলি বিভিন্ন স্টাডিতে উঠে এসেছে। তো এই যে মানসিক দুশ্চিন্তা মানুষের থাকে, মানসিক দুশ্চিন্তা মানে এটাই না যে সে জাস্ট বিপদে পড়েছে বলে দুশ্চিন্তা করছে। বিভিন্ন বিষয় নিয়ে মানুষ দুশ্চিন্তা করে, ক্যারিয়ার নিয়ে, রিলেশনশিপ নিয়ে, জীবনে কি হচ্ছে না হচ্ছে। ইনফ্যাক্ট মানুষ অন্যের সুখ দেখেও দুশ্চিন্তা করে, এরকমও আছে। তো এই যে এই দুশ্চিন্তার কারণে তার যে ইন্টারনাল অর্গানে যে হেলথটা খারাপ হচ্ছে, তার লিভার যে আপনি চিনি তৈরি করছে, যার কারণে সে যখন হেলদি খাবার খাচ্ছে, সে ডিম দুধ মাছ মাংস খাচ্ছে, সেটাও তার বডিতে খুব একটা বেশি কাজে লাগছে না, এই জাস্ট দুশ্চিন্তা করার কারণে। তো এই যে এই দুশ্চিন্তাকে কিভাবে ম্যানেজ করবো আমরা, কিভাবে আমরা স্ট্রেসকে ম্যানেজ করবো, সেই সমস্ত ইনফরমেশন, সমস্ত তথ্য আজকে আমরা জানবো খুবই একজন পরিচিত একজন মানুষের কাছে। অনেকেই হয়তোবা তাকে দেখেছেন, অনেকে হয়তোবা তাকে চিনেন। তিনি একজন সাইকিয়াট্রিস্ট, তিনি আর কেউ নন, ডক্টর কুশল। থ্যাংক ইউ ভাই আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই, এটা আমারই অনার আমি আসতে পেরেছি। আপনার কন্টেন্ট আমি যখন নিজে কন্টেন্ট বানানো শুরু করিনি, প্রায় 3-4 বছর আগে থেকে দেখতাম। কারণ আমি ফিটনেসের পাশাপাশি অল্প বয়স থেকে মেন্টাল হেলথ নিয়েও নলেজ বাড়ানোর খুব চেষ্টা করতাম, যে কিভাবে মানসিকভাবে সুখী থাকা যায়, কিভাবে এটাকে ম্যানেজ করা যায়। সেগুলো আপনার মতো যারা ভিডিওস তৈরি করেন, আপনাদের মতো, তাদের ভিডিওস দেখে অনেকটা শিখেছি, অনেকটা হেল্প হয়েছে আমার। তো আপনি আজকে আমাকে বলেন যে কিভাবে একজন মানুষ মানে চেনা যাবে যে সে সুখী নাকি সে অসুখী ভেতর থেকে, আপনি কি দেখে এটা আইডেন্টিফাই করেন? এটা অনেক সময় আমাদের যেটা হয়, আমরা অনেক মানুষের সাথে বসা হয়, তো পড়াশোনা মনে করেন, বই পড়া এক জিনিস, ভিডিও দেখা এক জিনিস, আর আমরা তো অনেকের সাথে বসি। তখন হয় কি, আমি যেটা দেখি যে মানুষের চেহারার মধ্যে একটা সুখ চলে যায়। আমি জিনিসটার মধ্যে কোনো সায়েন্স আসলে নাই, বাট একটা মানুষ যদি ভিতরে কোনো কষ্ট থাকে, বা ধরেন যারা একটু অন্যায় করে বেশি, ক্রিমিনাল, ওদের কিন্তু চেহারার মধ্যে কিছু জিনিস ফুটে ওঠে। আবার যখন একটা মানুষ খুব সত্যবাদী, খুব আমি সপ্রতিভ, চেহারার মধ্যে কিছু একটা আমরা ধরতে পারি। আমি বলছি না যে আমাদের ভুল হয় না বা কিছু, বাট ওই জিনিসটা কিন্তু আসলে ধরা যায়, কিছুটা, মানে আমি বলছি আঁচ করা যায়।
বাকিটা সত্যি কথা আসলে জানা যায় না। আর পৃথিবীতে অনেক মানুষ আছে যারা মনে করেন হাইড করতে পারে, ম্যানিপুলেটিভ, নার্সিসিস্টরা খুবই মানে নিজেকে হাইড করে রাখতে পারে, যারা খুবই অ্যাক্টিং পারে তারা পারে, কারো সোশ্যাল স্কিলস, হিউম্যান স্কিল অনেক বেশি হয়, তো তাদেরটা আমরা বুঝি না, তাদের সাথে বসে বসে দেখতে হয়। আর অনেক সময় যেটা হয় যে আপনি একটা মানুষের সাথে যদি লম্বা সময় বসেন, তাদের কথার মধ্যে কিছু ডিসপ্যারিটি থাকে, আপনি বুঝতেই পারবেন যে না, কথার মধ্যে সামঞ্জস্য নেই, তখন বোঝা যায় যে না, জিনিসটা কনফিউজিং। সো মোটা দেখে আমি মোটামুটি যেহেতু অনেকের সাথে বসা হয়, একটা বডি ল্যাঙ্গুয়েজ, চেহারা দেখলেই কিছুটা ধাঁচ করতে পারি লোকটা কেমন আছে। আচ্ছা আচ্ছা, ধরেন আমি একজন সাধারণ মানুষ, আমি কিভাবে বুঝবো যে আমার মেন্টাল হেলথ স্থির না, আমি প্রবলেম ফিল করছি এবং আমার চিকিৎসা নেওয়া হচ্ছে? অনেকে তো লজ্জায় যেতে চায় না, যেহেতু আমাদের এখানে অনেকে মনে করে আমি কি পাগল নাকি যে আমি একজন সাইকিয়াট্রিস্ট দেখাবো। কিন্তু অনেক সময় দেখা যায় যে হয়তোবা এটা কিন্তু পাগলামি না, মানে মানসিক অস্থিরতা কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরে আছে, আমার ভেতরেও আছে, বিভিন্ন বিষয় নিয়ে অস্থিরতা হয়, কিন্তু সেটা খুবই কম, সেটা হয়তোবা বছরে একবার, মাসে একবার এরকম হয়, কারো কারো রোজ রোজ হয়। কখন ফিল করা উচিত বা কখন ডিটারমাইন করা উচিত যে না, আমার এখন একজনের ট্রিটমেন্ট নেওয়া উচিত বা একজনের কনসালটেন্সি নেওয়া উচিত? এটা কিভাবে বুঝবো আমি? আমি মনে করি যখন এই প্রশ্ন আমাদের মনে উদ্রেক হয় যে আমার বোধহয় কোনো একটা জিনিস ঠিক নাই, হ্যাঁ, সেই মুহূর্তে একটা চেক আপ করানোটা সবচেয়ে বেস্ট। এটা অনেকটা আপনার ধরুন আমরা যখন আমাদের একটু বুকে ব্যথা হয়, আমরা করি কি, আমরা কিন্তু অত গবেষণা করি না বা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি না বা গুগল করি না, আমরা একটা ইসিজি করিয়ে ফেলি এবং ইসিজি করলে আমাদের হার্টের সমস্ত জিনিসগুলো চলে আসে এবং 99% ক্ষেত্রে সবার ইসিজি রিপোর্ট কিন্তু নর্মাল আসে, রাইট? সো আমাদের যদি কোনো প্রকারের এই ধরনের কোনো সিমটম হয় যে আমি হয়তো একটু টায়ার্ড ফিল করছি, ইনঅ্যাপ্রোপ্রিয়েট টায়ার্ডনেস, ধরুন আপনি ৫ তলা সিঁড়ি দিয়ে উঠলেন, টায়ার্ড লাগারই কথা, কিন্তু কোনো কারণ ছাড়া আপনি বসে আছেন, আপনার টায়ার্ড লাগছে, হ্যাঁ, বা আপনার হয়তো যে কাজ আগে করতে ভালো লাগতো, হয়তো ধরুন গান শুনতে, নামাজ পড়তে বা জিম করতে, আপনার কোনো একটা কারণে সেটা ভালো লাগছে না, হ্যাঁ, আপনার হবি এখন ভালো লাগছে না, অথবা এক্সট্রিম মন খারাপ হচ্ছে, যে মানে আমরা যেটাকে বলি পারসিস্টেন্ট, প্রিডমিনেন্ট, পারভেসিভ মন খারাপ, যে একটানা 14 দিনের বেশি মন খারাপ, দিনে 12 ঘন্টার বেশি মন খারাপ এবং ঘরে বাইরে বিস্তৃতভাবে মন খারাপ। এই জিনিসগুলো যদি হয়, আমার কাছে মনে হয় অত বেশি গবেষণা না করে আমাদের একটা চেক আপ করিয়ে ফেলা উচিত। আরও কিছু কমন সিমটম, যেমন আমি মনোযোগ দিতে পারছি না, খিটখিটে লাগছে, অল্পতে আমি রেগে যাচ্ছি, ঘুম আসছে না, আমার অকারণে হয়তো ওয়েট কমছে বা ওয়েট বেড়ে গেছে, মাথা ব্যথা করছে বহুদিন কিন্তু কোনো ওষুধ খেয়ে ঠিক মাথা ব্যথা যাচ্ছে না, যে কোনো কারণেই হোক, আমার যদি ফাংশনিং ডিটেরিয়েট করে, আমার উচিত একজন সাইকিয়াট্রিস্ট দেখিয়ে একটা চেক আপ করে ফেলা। কারণ হতে পারে এটা ডিপ্রেশন, হতে পারে ADHD, হতে পারে OCD, হতে পারে অনেক কিছু, হতে পারে সিম্পলি পার্সোনালিটির কিছু ফ্লজ অথবা আমার লাইফস্টাইলের প্রবলেম। সাইকিয়াট্রিস্ট আপনাকে বলে দিতে পারবে যে আপনার কোন এরিয়াতে কাজ করতে হবে। যেমন আপনি একজন ফিটনেস এক্সপার্ট, সো অনেক মেন্টাল হেলথ সমস্যা কিন্তু ফিটনেস ঠিক করে ফেলা যায়, হ্যাঁ, ডায়েট ঠিক করে ফেলা যায়। তো সবার কিন্তু ওষুধ খাওয়ার প্রয়োজন নেই, সবার ইনফ্যাক্ট কাউন্সিলিংয়েরও প্রয়োজন নেই। কিন্তু একজন সাইকিয়াট্রিস্ট, সে যদি, আমি বলবো যে ইনক্লুসিভ সাইকিয়াট্রিস্ট হয়, মানে তার যদি সবার প্রতি রেসপেক্ট থাকে, অনেক সময় থাকে না আসলে, প্রতিটা প্রফেশনে এরকম আছে যে হয়তো ধরুন আমি সাইকিয়াট্রিস্ট, আমি শুধু মনে করলাম যে সবারই ওষুধ খাওয়া উচিত বা সবাই কোনো না কোনো একটা রোগে ভুগছে, হ্যাঁ, আমি ধরেন নিউট্রিশনের ইম্পর্টেন্স বুঝলাম না, কাউন্সিলিংয়ের ইম্পর্টেন্স বুঝলাম না বা লাইফস্টাইলের ইম্পর্টেন্সটা বুঝলাম না, তখন আসলে হবে না। একজন ইনক্লুসিভ সাইকিয়াট্রিস্ট হচ্ছে বেস্ট টু অ্যাসেস দ্য ইনিশিয়াল কন্ডিশন, যে না আপনার কি লাগবে, তখন সেই অনুযায়ী তাকে রেফার করে দেওয়াটা হচ্ছে বেস্ট। ধরুন আমার কাছে একজন আসলো, আমি দেখলাম তার লাইফস্টাইল ঠিক করলেই তো ঠিক হয়ে যাবে, তখন আমি জাস্ট তাকে ধরেন আপনার কাছে পাঠিয়ে দিলাম, বা আমার বাসার কাছে ধরেন নিউট্রিশন বা ফিটনেস কারোর কাছে পাঠিয়ে দিলাম। আমি দেখলাম তার হয়তো একটা রিলেশনশিপের প্রবলেম, তখন আমি তাকে একজন রিলেশনশিপ কাউন্সিলরের কাছে অ্যাসাইন করে দিলাম। আবার ধরুন আমি দেখলাম তার OCDর জন্য কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে এটা আমিই ট্রিট করলাম। সো ইটস অল অ্যাবাউট বিং অনেস্ট অ্যাজ আ ডক্টর, যে আমি প্রপার রেফারেল করছি কিনা। আচ্ছা, আপনি যখন স্টুডেন্ট ছিলেন, যখন সাইকিয়াট্রিস্ট হননি প্রফেশনালি, তখন কি এরকম কোনো সিচুয়েশন হয়েছিল যখন আপনার মনে হয়েছিল যে কারো কাউন্সেলিং বা কারো কনসালটেন্সি নেওয়া প্রয়োজন আপনার? হ্যাঁ, আমার হয়েছিল। আমার টিনেজ এইজ খুব কষ্টে গিয়েছিল। আমার যখন বয়স 15, 16, 17, ওই সময়টা আমার মানে কোনো কারণ ছাড়াই খুব কষ্ট ছিল। আমাদের বাসাটা প্রচুর মানুষ থাকতো। দাদা বাড়ি, নানা বাড়িতে। আমার বাবা জাস্ট টিচার ছিলেন। সো এক বাসায় দেখা গেছে আমরা 22-23 জনের মতো ছিলাম। আমি খুব শাই ইন্ট্রোভার্ট একটা ছেলে ছিলাম। আমার সমস্যার কথা আমি ছোট থেকে কাউকে বলতাম না। সো ওই সময় অনেকগুলা ফ্যামিলি ইস্যুজের মধ্যে দিয়ে আমার যেতে হয়েছিল। প্লাস আমি যখন কলেজে পড়ি, নটরডেম কলেজে ফার্স্ট ইয়ারে আমার খুব প্রবলেম হয়েছিল। আমি কোপ করতে পারছিলাম না। আমি খুব খেলাধুলা প্রিয় একটা মানুষ ছিলাম।
কলেজে গিয়ে দেখি যে খেলাধুলার ওরকম ব্যবস্থা নাই, বাসা থেকে অনেক দূরে, অনেক বেশি পড়াশোনার চাপ। তো কোনো একটা কারণে আমি আসলে একদমই স্থির হতে পারছিলাম না, আমার রেজাল্টটা খুব খারাপ হয়ে যাচ্ছিল। সো আমি মনে করি তখন তো আসলে ওইভাবে মেন্টাল হেলথের অ্যাওয়ারনেস ওইভাবে ছিল না ভাইয়া। বাট আমার ধারণা ওই সময় আমি কোনো না কোনো একটা মানে মাইল্ড ডিপ্রেসিভ এপিসোডের মধ্যে দিয়ে গিয়েছি। যদিও পরবর্তীতে আমি রিকভার করেছি, আমার কিছু ভালো বন্ধু ছিল, ওরা হেল্প করেছে, বাট আমার ভালো কষ্ট হয়েছে মানে ফিরে আসতে। ওই সময়টা আমার এখনো মনে পড়ে। হ্যাঁ, বিভিন্ন আমি অনেক মানুষের বায়োগ্রাফি দেখেছি, পড়েছি, তারা অনেকে বলেছেন যে জীবনে মানে মানসিকভাবে যদি কেউ স্ট্রং হতে চায় তাহলে তার জীবনে এমন একটা ইনসিডেন্ট ঘটা উচিত যেখানে তার মনে হবে যে হাল ছেড়ে দেওয়াই উচিত ভালো। এরকম সিচুয়েশন যখন একজন মানুষের কাছে আসে তখন সেটাই নাকি তার জীবনের প্রথম হয়। ওই সময় নাকি অনেকে সুইসাইডও করে নেয়, কিন্তু যারা ওটা সার্ভাইভ করে নেয় তারা নাকি আর কখনো ডিপ্রেস হয় না। এটা নাকি তাদের মেন্টাল স্ট্রেংথ অনেক বেশি বাড়ায় দেয়। আপনি কি মনে করেন এখানে? এটা সব ক্ষেত্রে ভাই সত্যি না। আসলে ডিপ্রেশন খুব কঠিন একটা জিনিস। আমি যদি ক্লিনিক্যাল ডিপ্রেশন বলি, এটা নর্মাল স্যাডনেস বা ফ্রাস্ট্রেশনের মতো না। এখানে আপনার সম্পূর্ণ মানে বায়োকেমিক্যাল নিউরোকেমিক্যাল চেঞ্জ হয়ে যায়। এবং ডিপ্রেশনের সায়েন্টিফিক এভিডেন্সটাই হচ্ছে যার একবার ডিপ্রেশন হয় তার সেকেন্ড একটা ডিপ্রেশনের এপিসোড হওয়ার চান্সেস 50% বেশি। আপনি যতই ওষুধ নেন, যত কিছু করেন, আপনার 50% চান্স থাকবে হওয়ার। অবশ্যই ওষুধ নিলে, লাইফস্টাইল ঠিক করলে চান্সেস অনেক কম, কিন্তু অনেক বেশি। আর ডিপ্রেশন একটা মেজরিটি অংশ কিন্তু জেনেটিক। ধরেন আপনার মা বাবার যদি ডিপ্রেশন থাকে, আপনার ডিপ্রেশন হওয়ার চান্সেস অনেক বেশি। ADHD, OCD সব কিছুর ক্ষেত্রে। তো সব ক্ষেত্রে এটা আসলে আমাদের দোষ না। ধরুন মন খারাপ আমাদের কোনো একটা কারণে হয়, আমি পরীক্ষায় খারাপ করেছি, ডিভোর্স হয়েছে, ব্রেকআপ হয়েছে, আমার টাকা পয়সা কমে গেছে, মন খারাপ হবে 4 দিন, 5 দিন, 7 দিন, মানে তারপর আবার ঠিক হয়ে হয়তো আবার 2 সপ্তাহ পরে হবে। কিন্তু ডিপ্রেশনটা হচ্ছে একটানা, কিচ্ছু ভালো লাগে না, এক্সট্রিম। মানে যার একবার হয়েছে সে বুঝবে। মানে আপনার কাছে মনে হবে যে মানে বুকের মধ্যে কিচ্ছু নাই, ফাঁকা, হ্যাঁ, পুরো পৃথিবী শেষ হয়ে আসতেছে, মানে একদম কিছুই ভালো লাগতেছে না, মানে কোনো রকমের কোনো মোটিভেশন, ইউটিউব ভিডিওস, নাথিং, নামাজ, কিচ্ছু ভালো লাগে না। এটা একটা মানে ক্যাটাস্ট্রোফ। এটা ইটস লাইক দ্য এলিফেন্ট ইন দ্য রুম আর কি। ইটস ভেরি 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 হার্ড। হ্যাঁ, তো মানে ওইটা না হলে কাউকে আসলে বোঝানো সম্ভব না যে ডিপ্রেশন জিনিসটাকে। আমরা তো অনেক মানুষ দেখি, রোগী দেখি, ওদের দেখে আসলে কষ্ট লাগে। তবে এটা ঠিক যে কোনো স্ট্রেসে পড়লে ভাইয়া, বা যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে পড়লে আমাদের অবশ্যই, যেটা আপনার ফ্রেন্ড মনে হয় বলেছিল, আমাদের রেজিলিয়েন্স বৃদ্ধি পায়। যেমন ধরেন একটা বস্তিতে বড় হওয়া ছেলে আর আমরা যারা ভালো ঘরে বড় হয়েছে, আমাদের রেজিলিয়েন্সের পার্থক্য আছে। ওরা অনেক বেশি শক্ত। হ্যাঁ, ধরেন যে বাচ্চা আফগানিস্তানে বড় হচ্ছে আর যে ধরেন ইউকেতে বড় হচ্ছে, অবশ্যই আফগানিস্তানের বাচ্চা অনেক শক্ত। তো ওটা তো এই জন্যই যে তারা একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। বাট দ্যাট ডাজন্ট মিন যে আমি জোর করে সবাইকে এখন স্ট্রেসে ফেলবো, কারণ সবার আসলে ক্যাপাসিটি এক না। আর ডিপ্রেশন হয়ে গেলে আপনাকে আসলে ট্রিটমেন্ট নিতে হবে। এখন ধরেন যে ডিপ্রেশন হয়েছে, তার মানে সে যদি সঠিক কারণটা জানে, কোন একটা কারণে তার মন খারাপ হচ্ছে, সঠিক কজটা যদি জানে আর সেটা বিপরীতে যদি অ্যাকশন নেয়, এবং যেটা নিজেকে প্রশ্ন করে করে জিজ্ঞেস করে যে কেন আমার এরকম ফিল হচ্ছে, যেটাকে বলা হয় মেটাকগনিশন, অর্থাৎ এটাই নাকি আপনার ইন্টেলিজেন্সের সব থেকে হাইয়েস্ট ফর্ম। অর্থাৎ নিজে যেটা চিন্তা করছি সেটা ভুল নাকি সঠিক সেটা নিয়েই আবার ভাবা, প্রশ্ন করা নিজেকে। এটা যদি কেউ করতে পারে তাহলে কি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা সম্ভব কিনা? সম্ভব। ডিপ্রেশন থেকে মানে অ্যাবসলিউটলি মানে 100% বের হয়ে আসা সম্ভব। তবে ডিপ্রেশন অনেক কারণে, আমি যেটা বলছি, ডিপ্রেশন কিন্তু এক ধরনের না। যেমন ধরেন উইন্টার ডিপ্রেশন এখন এই সময় হচ্ছে, যাদের একটু আলোতে সমস্যা হয়, আলো কমে গেলেই কিন্তু তাদের সিভিয়ার ডিপ্রেশন। এখন এটা কিন্তু আপনি কোনো কিছু করে ঠিক করতে পারবেন, এক্সেপ্ট এরকম লাইট দিতে হবে, অথবা তাকে সূর্যের আলোর মধ্যে নিতে হবে, অথবা যে রুমে থাকে সেই রুমের আলো বাড়াতে হবে। একটা ডিপ্রেশনে আপনি তো জানেন ভিটামিন ডি কমে গেলে, হ্যাঁ, তখন ভিটামিন ডি না বাড়িয়ে আপনি যদি এখন তাকে মোটিভেশনাল কথা বলেন, বা বলেন যে তুমি কি বলবো ওষুধ খাও বা নিউট্রিশন বাড়ার লাভ হবে না, ওকে ভিটামিন ডি দিতে হবে। সেম গোজ উইথ হাইপোথাইরয়েডিজম। থাইরয়েড কমে গেলে ডিপ্রেশন হয়, থাইরয়েড বেড়ে গেলে অ্যাংজাইটি হয়। আপনাকে থাইরয়েড হরমোন ঠিক করতে হবে ভাইয়া। সো ডিপ্রেশন হতে পারে ধরেন প্রেমে ছাকা খেলে, হ্যাঁ, হঠাৎ চাকরি চলে গেলে, হ্যাঁ, ট্রমা হলে, সেক্সুয়ালি অ্যাবিউজড হলে আপনার ডিপ্রেশন হতে পারে। এক একজনের তো ভাই কারণ এক এক রকম। তো আপনি যেটা বলেছেন সেটা কারণটা যদি বের করে ওই অনুযায়ী যদি আমরা কাজ করি। আরেকটা জিনিস জরুরি হচ্ছে মানে যার উপর কাজ করা হচ্ছে তার ইচ্ছে। কেউ যদি মনে করে যে না আমি এভাবেই থাকি, কারণ ডিপ্রেশনও মানে বা একটু কষ্ট থাকলে আমরা তো অনেক অ্যাটেনশন পাই, ভিকটিম প্লে করা যায়, সেটাকে অনেকে এনজয় করে, অথবা সেটাতে একটা হ্যাবিচুয়েশন চলে আসে। সবাই তো আমাকে একটু মানে আমাদের জ্বর হলে যেমন আম্মা আমাদের খুব টেক কেয়ার করে, ভালো ভালো রান্না করে। তো ওইটাও অনেক সময় ডিপ্রেশনের ক্ষেত্রে অনেকে ওই লাইফস্টাইল অভ্যস্ত হয়ে যায়, তখন তাদেরকে আসলে টেনে বের করা যায় না। বাট আপনি যদি যেটা বললেন
কারণ অনুযায়ী যদি আমরা সর্ট আউট করি সেক্ষেত্রে ডিপ্রেশন ফুলি রিকভারেবল। আচ্ছা, এবার একটু এই ডিপ্রেশন থেকে বেরিয়ে এসে আমরা একটু রিলেশনশিপ নিয়ে একটু কথা বলি, কারণ অধিকাংশ ক্ষেত্রে ইউথ যারা আছে, যাদের বয়স 16-17 হয়ে গেছে, তাদের তো হরমোনাল ফ্ল্যাকচুয়েশন হয় বডিতে। প্রথম মেয়েদের ইস্ট্রোজেন হরমোন আসে, ছেলেদের টেস্টোস্টেরন আসে, তো একজন একজনের প্রতি অ্যাট্রাকশন কাজ করে। তো এই সময় আসলে অনেকে কি করে যে ভুল মানুষের যাবে, যেমন হচ্ছে মেয়েরা বিশেষ করে দেখা যায় যে একটু আছে না ছাপরি টাইপের যারা পোলাপান বলে, এদের প্রতি আকৃষ্ট হয়ে যায়, কারণ কি অ্যাটেনশন তারা বেশি দেয়। হয়তো একটা ভদ্র ছেলে ওই সময় পড়াশোনায় ব্যস্ত থাকে বা ক্যারিয়ারে ফোকাস থাকে, সেই মেয়েটাকে অতটা টেক কেয়ার করে না। কিন্তু একটা যে বখাটে ছেলে বা যে কোনো কাজ করে না অকর্মা, সে হয়তো বা তাকে প্রচুর অ্যাটেনশন দিবে। তো এরকম ক্ষেত্রে মেয়েরা কিন্তু ভুল ডিসিশন নিয়ে নেয়, অনেক সময় রিলেশনশিপে জড়িয়ে পড়ে। তো সেই সময় যদি বাবা মাদের সাথে কেমন প্যারেন্টিং হওয়া উচিত যে একটা মেয়ে প্রকাশ করতে পারবে তার ফ্যামিলিতে যে হচ্ছে আসলে আমি একজনকে আমার পছন্দ হয়েছে, এর সাথে রিলেশনশিপে যাওয়া পসিবল কিনা, বা এই ক্ষেত্রে প্যারেন্টিংটার অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত, যে বাচ্চারা কি তার বাবা মায়ের সাথে প্রকাশ করতে পারবে, এরকম কেমন সিচুয়েশন হতে হবে, কেমন পরিবেশ হতে হবে যেন আমার বাচ্চা আমাকে বলতে পারে যে আমি এমন জিনিসটা বা এমন সিচুয়েশন ফিল করছি আমার লাইফে। এটা একটা কঠিন প্রশ্ন ভাই। এখন ধরেন বাংলাদেশটা যে কনজারভেটিভ কান্ট্রি, বাবা মারা তো অতটা ওপেন মাইন্ডেড না। আবার আপনি যদি বাবা মার পক্ষ হয়েও কথা বলেন, একটা ছেলে বা মেয়ে যদি ভুল একটা পছন্দ করে ফেলে, সেক্ষেত্রে দায়িত্বটা কে নিবে? কারণ মানে বাচ্চারা বা টিনেজাররা যেটা করে, তারা একটা ভুল প্রেম করে কিন্তু সেটা দায়িত্ব পরে নেয় না। ধরেন যদি কোনো কারণে ধরা খায়, তারপরে সে কিন্তু বাবা মার উপরই পড়ে, তারা কিন্তু ওই দায়িত্বটা নেয় না। সো এটা একটা বড় প্রবলেম। আমি যদি একটা কিছু করি, আমাকে সেটা দায়িত্ব নিতে হবে। তো সো তারপরও বাবা মার উচিত যে বড় হওয়ার সাথে সাথে প্রোজ এন্ড কনস গুলা খুব পোলাইটলি বলা। কারণ আমরা তো একটা ছেলে মেয়ে 15-16 হয়ে গেলে তাকে তো আর বেঁধে রাখতে পারবো না। সো তার আগে আমরা আমাদের দেশে বাবা মা যেটা করে না, ওপেনলি কথা বলে না, শুধু মানে প্রেম ভালোবাসা নিয়ে না, পিউবার্টি নিয়ে তো আমাদের আব্বা আমার কথা বলতো না, এগুলো নিয়ে মানুষ সাফার করে। তো সবকিছু নিয়ে ওপেনলি কথা বলা উচিত, ইন্টিমেসি নিয়েও কথা বলা উচিত। কারণ বাবা মা যদি না বলে সে শিখবে কোত্থেকে? সে পড়ান থেকে শিখবে, এটা তো হেলদি না আসলে। সো এই লজ্জাগুলো না পেয়ে ছেলে মেয়েদের সাথে বলা উচিত। তারপর যদি ছেলে মেয়ে কোনো ভুল করে ফেলে, বাবা আমার আগেই বলা উচিত, দেখো তুমি যদি কিছু করো এই সুবিধা অসুবিধা হতে পারে। যেমন ক্যালিফোর্নিয়ার একটা স্টাডি বলছে ভাইয়া, যে 15 থেকে 18 বছর বয়স্ক যত ছেলে মেয়ে ওইখানে এরকম কোন একটা সম্পর্কে জড়িয়েছে, তাদের 92% আসলে কন্টিনিউ করতে পারে নাই। সো এই জিনিসগুলো আমরা তাকে বললাম। আবার এটা বললাম যে দেখো 8% তো পেরেছে, তুমি পারবা, কিন্তু যদি না পারো সেক্ষেত্রে তুমি এসে বলতে পারবে না যে আমি এখন কলেজে যাব না, আমি এখন আমি এখন হাত কাটবো, এই কাটবো। এটা তো করা যাবে না, এটা তো তোমার লাইফ, বাবা মা তো চিরজীবন বাঁচবে না। সো তুমি যদি একটা কিছু করো, যে কোনো কিছু করার একটা রিস্ক থাকবে, একটা প্রোজ এন্ড কনস থাকবে, তুমি সেই দায়িত্বটা নিয়ে করো। এবং সম্পর্ক করার যে জিনিসগুলো, আমি যেমন একটা টিনেজার আসলে যারা একেবারেই আমি বলবো যে কি বলবো ইম্যাচিউর বলবো না, মানে ছোট মানে সহজ সরল মনের মানুষ, আমি ওদেরকে যেটা বলি যে দেখো তোমার হাতে যদি একটা 5,000 টাকার জামা থাকে এবং তুমি যদি ঈদে কিনতে গিয়েছো, ধরো তুমি একটা 3 পিস কিনবা, তুমি নিশ্চয়ই প্রথম দোকানে গিয়েই কিনে ফেলবা না, তুমি অ্যাটলিস্ট 10টা-5টা দোকান ঘুরে দেখবা যে কোনটাই ভালো পাওয়া যায়। এখন তুমি যদি প্রথম দোকান থেকেই কিনে ফেলো, তুমি বের হয়ে দেখবা যে আরো 7-8টা দোকানে আরো বেটার কি জিনিস ছিল, বাট তোমার টাকা শেষ হয়ে গিয়েছে। তো টিনেজ বয়সে প্রেম করার একটা বড় সমস্যা হচ্ছে এটা, যে তুমি 16-17 বছর বয়সে তুমি তো আসলে খুব ভারী কেউ না, তোমার সিভিটা খুবই ছোট, তোমাকে যারা পছন্দ করবে তারাও ভারী কেউ না। তুমি যখন 20-21-22 হবা, একটা গ্র্যাজুয়েটের কাছাকাছি হবা, একটু বয়স হবে, আর একটু সোশ্যাল স্কিলস বাড়বে, তখন তুমি আরো বেটার ছেলে বা বেটার মেয়ের এক্সপোজারে আসতে পারবে। তুমি যদি 16তেই বা 15তেই ডিসাইড করে ফেলো যে ওর সাথে, তাহলে তোমার বয়স যখন 21-22 হবে, তুমি যখন দেখবা যে আরো অনেক বেটার ছেলে এবং বেটার মেয়েরা তোমাকে অ্যাপ্রোচ করছে, তখন তোমার মধ্যে একটা হতাশা সৃষ্টি হবে। তখন তুমি না পারবা ছাড়তে, না পারবা কন্টিনিউ করতে। এবং এটা কিন্তু অনেকের ক্ষেত্রে সত্য। তখন মানুষ ওই যে মানে আমি বলবো যে এলোমেলো জিনিস করে ফেলে বা একসাথে 2-3টা রিলেশনশিপে জড়িয়ে ফেলে। তো এই জিনিসটা আমি জাস্ট বোঝানোর চেষ্টা করি। বাট তারপরও আমি যেটা বলি যে যদি হয়ে যায়, এখন মানে ওই যেটা বলে যে প্রেম ভালোবাসা তো ভাই আসলে অঙ্ক কষে হয় না, কাউকে এটা তো একটা ইমোশনাল জিনিস। বাট এখানে যেন অ্যাটলিস্ট 10% লজিকও খাটে। আমি যদি একদম কিছুই চিন্তা না করি, যে আমার ভ্যালুজ, আমার সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, দিন শেষে তো এটা বাংলা সিনেমা না বা হিন্দি সিনেমা না, এখানে কিছু জিনিস আসে যেটা খুবই আমি বলবো যে পরবর্তীতে আপনি ম্যাটার করে। সো বেসিক কিছু জিনিস আমার কাছে মনে আলোচনা করে নেওয়া দরকার, যে লাইক আমরা কি তুমি কি দেশে থাকতে চাও না বিদেশে থাকতে চাও, তুমি কি আদৌ মানে সন্তান নিতে চাও কিনা, কারণ এখন অনেক মানুষ কিন্তু সন্তান নিতে চায় না। হ্যাঁ, সো আপনি যদি বাবা হতে চান, আপনার যার সাথে
মানে সম্পর্ক, সে হয়তো মা হতে চায় না, এটা তো একটা বড় ক্ল্যাশ। সো ভালোবাসা ইজ নট এনাফ, আমি যে জিনিসটা বলতে চাই এখানে একটা কম্পোনেন্ট লজিক্যাল থাকা উচিত। তারপরও যদি আমাদের হয়ে যায়, দায়িত্ব নিতে হবে, কারণ রিলেশনশিপ ভেঙে যেতে পারে, অনেক কিছু হতে পারে। এই জন্য রিলেশনশিপ ভেঙে গেলে বলা যাবে না যে আমি সুইসাইড করব, এই করব। তোমার নিজের জীবন তুমি কেন নষ্ট করবা? এই তো এই যে অ্যাপ্রোচটা বাবা মায়ের, যেটা এই আপনি যে কথাটা বললেন, এটা কিন্তু বাবা মায়ের অনেক কিছু শেখার আছে। সমস্যা হচ্ছে আমাদের সমাজে আমরা বাবা মা হওয়ার সাথে সাথেই আমরা চিন্তা করি আমার সন্তানকে আমি এটা শেখাবো ওটা শেখাবো, কিন্তু বাবা মা হওয়ার পর প্রথম দায়িত্ব হচ্ছে নিজে শেখা, যে কিভাবে আসলে সন্তানকে বড় করা যায়, কিভাবে ইমপ্যাথি থাকতে হয়, যে তার অবস্থাটা আমি বুঝবো। অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে অনেকে হয়ে যায় মানে এমন একটা রিলেশনশিপে জড়িয়ে গেছে যেটা প্রকাশও করতে পারে না, জানে যে বাসায় বললে হয়তো বা বাবা মা হচ্ছে রাগ করবে, অনেকে মারতেও পারে, অনেকে প্রহারও করে বাসাতে। আবার অনেকে আছে যে চ্যাট করে, যেটা ভিডিও সোশ্যাল মিডিয়া আসার পর ভিডিও কলে এমন কোনো ভিডিও ধারণ করে ফেলেছে বা এমন কোনো ছবি পাঠিয়ে দিয়েছে যেটা ভরসা করে পাঠিয়েছে সেই ছেলেটাকে বা মেয়েটাকে, কিন্তু সেই ছেলেটা বা মেয়েটা হয়তো বা ভরসার যোগ্য ছিল না। সে হয়তো বা সেটাকে তার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেছে। যদি সেটা কখনো কোনো ইন্টারনেটে আপলোড হয়ে যায়, সেক্ষেত্রে সেটা সারা জীবন থাকবে, সেটাকে আর মেটানো যাবে না। তো এই জিনিসগুলোও কিন্তু অনেকে শেয়ার করতে পারে না তার বাবা মায়ের সাথে, যেটা আমি কিছুদিন, আমার বাচ্চার বয়স হয় 15 মাস, আমি চাই না যে তাকে অনেক বেশি শেখাবো, আসলে আমি নিজে শিখতে চাই। আমি এই জন্য আপনার সাথে আরো আমার আগ্রহ ছিল এই বিষয়টা নিয়ে কথা বলার, যে আমার অ্যাপ্রোচটা কেমন হবে, যে আমার বাচ্চাকে আমি এমন অ্যাপ্রোচ নিয়ে শেখাবো যে হ্যাঁ, তোমার সাথে যদি এরকম সিচুয়েশন হয় যে কেউ তোমার কাছে ভিডিও কলে এটা করতে চাচ্ছে, এটা দেখতে চাচ্ছে, বা এরকম কিছু কথা বলছে, কোন জায়গায় আটকাতে হবে, কোন জায়গায় থামতে হবে, বা কোন বিষয়গুলো শেয়ার করতে হবে, কেমন পজিটিভ অ্যাপ্রোচ থাকতে হয়। যেমন অনেক সময় কি করি আমরা, ধরেই নিই যে আমার বাচ্চা হবে সাধু, মানে আমি ছিলাম হচ্ছে, আমি যেমনই হই, আমি 10টা রিলেশনশিপ করে বেড়াই, আমি মদ গাঁজা যাই খেয়ে বেড়াই, আমার বাচ্চা হবে দেবতার মতো। এটা কিন্তু সম্ভব না, জেনেটিক্যালি পসিবল না। তো এটা ধরে নেওয়ার পর অনেকে দেখা যায় যে 15 বছর বয়স বাচ্চার, যেই বয়সে ধরেন যে সেক্সুয়াল হরমোন উৎপন্ন হতে শুরু করে, ওই সময় তো অ্যাট্রাকশন কাজ করবে, কিন্তু ওই সময় আমরা ওটাকে ওই আলোচনা করাটাই মহাপাপ মনে করি, যে এটা নিয়ে আলোচনা কেন করবে। ওই যে আমরা তাদেরকে ওই স্পেসটা দিচ্ছি না, আলোচনা করার সুযোগ দিচ্ছি না, যার কারণে তারা আমাদের সাথে শেয়ারও করছে না। এই কারণে হয়তো বা তারা ভুল পথে চলে যায় বেশিরভাগ ক্ষেত্রে, যেটা আমাদের সমাজে কিন্তু অনেক বেশি হয়। আমরা, আপনি যেটা বলেন যে সেক্সুয়াল এডুকেশন আমরা দিতে চাই না, বলতে চাই না, আমরা নিজেরাই লজ্জাবোধ করি। কিন্তু আসলে আপনি যদি লজ্জাবোধ করেন, তাহলে আপনার বাচ্চা অন্য কারো থ্রুতে, অন্য কোন একটা বখাটে বন্ধু থ্রুতে হলেও সে হচ্ছে সেই নলেজগুলো গেইন করার চেষ্টা করবে, আর যেটা হবে ভুল। কারণ তারা তো কোন একটা সুবিধা নেওয়ার জন্য তাকে ম্যানিপুলেট করবে, কিন্তু আপনি বাবা মা হিসেবে আপনি আপনার বাচ্চার সেফটিটা নিশ্চিত করবেন। তো এই জন্য বাবা মাকে আসলে এইগুলো বাসা থেকেই শুরু করা উচিত, যে এটা দেওয়া। একটা ভালো বাবা মা, আমি যেটা অলওয়েজ বলি, যেটা একটা আপনার মানে একটা ভালো কোচের মতো। যেমন আপনি একজন কোচ, বা ধরেন একটা ফুটবল কোচ, ধরেন ওনারা কি করে, একজন পচা কোচ কি করবে, যে সে একটা দলের যে কোনো একটা প্লেয়ারকে সে খালি ভুল ধরবে, তোমার এটা ঠিক নাই, ওটা ঠিক নাই, এটা ঠিক না, এটা ঠিক করো। হয়তো সে ভালো নিয়তেই বলছে, হ্যাঁ, সে যেহেতু কোচ, তার চোখে পড়ছে ভুলগুলা। কিন্তু একজন প্রপার কোচ যেটা করে, সে আগে তার ভালো দিকটা বলে, না দেখ যে আপনার এটা ভালো, এটা ভালো, কিন্তু যদি আপনি এটাকে আরেকটু ইমপ্রুভ করেন, সেক্ষেত্রে আপনি আরো ভালো খেলবেন। সো একটা প্যারেন্টিং আসলে এইভাবে করতে হয়। আমাদের দেশে যেটা হয় যে বাবা মারা খুদ বেশি ধরে। এখন আমাদের কাছে যখন কেউ টিনেজারদের নিয়ে আসে, এসে খালি দোষ বলতে থাকে, আমার মেয়ে এটা করেন, আমার ছেলে এটা করেন, এটা করেন। আমি বলি আপনার ছেলে মেয়ে সম্বন্ধে আপনি 2টা ভালো কথা বলেন তো। অনেকক্ষণ ভাবতে হয় তার। একটা ছেলে মেয়ে সম্বন্ধে আমি 2টা ভালো জিনিস জানি না, এই জিনিসটা তো আসলে ঠিক নয়। তো এটা খুবই ইম্পর্টেন্ট আপনি যেটা বলছেন, যে আমাদের বাচ্চাদের সাথে আমাদের কমিউনিকেশনে অনেক গ্যাপ আছে। ইনফ্যাক্ট এখনকার বাবা মারা আবার অনেকেই ডিভাইসে কিন্তু অ্যাডিক্টেড। শুধু যে বাচ্চারা অ্যাডিক্টেড তা না, অনেক বাবা মা কিন্তু মোবাইল নিয়ে বসে থাকে, কথা বলে না, খেলে না। তারপর ধরেন এখনকার বাচ্চাদের টেস্ট আর আমাদের টেস্ট তো এক না। আমি যদি এখন ওদের সাথে রবীন্দ্রসঙ্গীত নিয়ে আলোচনা করি, ওরা তো আমার সাথে আড্ডা দিবে না। ওরা যে মিউজিক পছন্দ করে, সেই অনুযায়ী আমাদের কষ্ট হলেও শিখতে হবে, কারণ আমি তো তার সাথে আড্ডা দিতে যাচ্ছি বেসিক্যালি। সো ওই জিনিসগুলো যে তাদের মতো করে যদি আমি মিশতে পারি, ইমপ্যাথিটা থাকে, আশা করা যায় যে প্যারেন্টিংটা কিছুটা ইজি হবে। আর আপনি যেটা বলছিলেন যে অন্য সোর্স থেকে, আমি জানেন যে মানে অনেকগুলা বাচ্চা দেখি 10, 11, 12, খুবই আমি বলবো যে স্কেয়ারি জিনিসগুলা, যে তারা হয় কি, দেখা গেছে বাবা মা দুজনেই জব করে, হুইচ ইজ ফাইন, কোনো সমস্যা না, কিন্তু দেখা গেছে বাচ্চাদের খোঁজ রাখে না। এই জন্য তারা করে কি, বিভিন্ন পর্নোগ্রাফিক সাইটে ঢুকছে এবং খুব ভালগার কিছু পর্নোগ্রাফি দেখছে, যেগুলো একটা 11-12 বছর বাচ্চা তো আসলে প্রসেস করতে পারে না। এবং তারা যেটা করে, ওই যে বিভিন্ন ফ্রেন্ডের বাসায় যায়, তখন দেখা গেছে যে 3-4 জন মিলে ফ্রেন্ডরা একসাথে হয়ে সেই জিনিসগুলোকে অ্যাক্ট করতে যায়, হ্যাঁ, যেগুলো খুবই ভালগার। এবং তারপর একটা ঝামেলা হয়ে যায়, বিপদে পড়ে যায়, এসে আমাদের কাছে বলে। সো জিনিসগুলা কিন্তু, এটা কিন্তু 2-1টা ঘটনা না, এটা অনেক শত শত ঘটনা এখন হচ্ছে আর কি। এই জিনিসগুলোতে বাবা আমার একটু সচেতন থাকা উচিত। এটার সমাধান বাচ্চাকে পিটানো না, বা বাচ্চাকে বকা দেওয়া না, এটা বোঝা যে
বাবা মা একটা কথা বলে না, তোমাদের যুগ তো আমরাও পার করেছি বা তোমাদের সময় তো আমরাও পার করেছি, এটা একটা ভুল কথা। মানে আমরা কখনোই তাদের যুগ পার করি না। আমাদের যুগে কিন্তু ফেসবুক ছিল না, টিকটক ছিল না, এরকম ইউটিউব ছিল না, আমাদের এত স্টিমুলেশন ছিল না। বাচ্চাদের কিন্তু এখন অনেক কষ্টের একটা সময়, তাদের এত জিনিস দেওয়া হয়, তারা কিন্তু প্রসেস করতে পারে না। সো তাদেরকে বুঝতে হলে তাদের মতো করে বুঝতে হবে, ওই ইম্প্যাথিটাতে থাকতে হবে। আর আমরা তো কেউ ফেরেস্তা ছিলাম না ভাই, আমরা জীবনে অনেক উল্টাপাল্টা কাজ করছি। কারণ আমি যদি 40 বছর বয়সে এসে চিন্তা করি যে আরে আমার ছেলে তো একদম মানে ফেরেস্তা হয়ে যাবে, এটা তো ঠিক না। তাহলে আমি আসলে তাকে খুব মানে ভুলভাবে জাজ করছি আর কি। যেমন আমি একটা ইন্ডিয়ান একটা স্পিকার আছে, ওনার ভিডিও দেখছিলাম, তো উনি বলছিলেন যে ওনার একটা সন্তান আছে যার বয়স 14 থেকে 15 বছর বয়স। তো সে হচ্ছে স্কুলে তার কমপ্লেন আসে তার বাবার কাছে যে আপনাকে একটু দেখা করতে চেয়েছে প্রিন্সিপাল। তো সে গেছে, ও ভেবেছে কোনো সিভিয়ার কোনো কিছু করেছে, আমার কাছে প্রিন্সিপাল কখনো ডাকে না। প্রিন্সিপাল বলছে যে আপনার ছেলে একটা অপরাধ করেছে। সে অপরাধটা হলো সে একজন তারই মানে যে কি বলবো যে তার যে ক্লাসমেট, তারও বয়স হয় 14-15 হবে, তাকে লাভ লেটার লিখে দিয়েছে। তো তার বাবা বলছে যে আমি এরপরে ওয়েট করছি যে কমপ্লেনটা কি। আসলে কমপ্লেনটা এটাই ছিল যে লাভ লেটার লিখেছে। তখন সে ওর বাচ্চাকে বলে যে তুমি যাও, আমি কথা বলি। সে প্রিন্সিপালকে বলে দেখেন আমার বাচ্চা তো 14-15 বছর বয়স, তার তো এখন হরমোন গ্রোথ হচ্ছে তার বডিতে, এখন তো তার অন্য একজনকে ভালো লাগতেই পারে। এখন অ্যাপ্রোচটা হতে হবে রেসপেক্টেবল ওয়েতে। এখন তাকে যদি আপনি মনে করেন যে তার অন্য কোনো নারীর প্রতি বা অন্য কোনো পুরুষের প্রতি চাহিদা থাকবে না, তাহলে তো তার ট্রিটমেন্ট দরকার, তার হরমোন উৎপন্ন হচ্ছে না। দেখতে হবে যে সে উইথ রেসপেক্ট অ্যাপ্রোচ করছে নাকি সে খারাপ কোনো একটা কথা বলছে মেয়েকে। তো সেটাই হচ্ছে সে বলছিল যে হ্যাঁ, এটা সে প্যারেন্টিং করেছে ছোটবেলা থেকে, যে তোমার চাহিদা থাকতেই পারে কিন্তু অ্যাপ্রোচটা হবে অনেক রেসপেক্টেবল ওয়েতে। কিন্তু হ্যাঁ, সেটাও এক্সপেক্ট করেনি যে তার ছেলে 14-15 বছর বয়সে কাউকে লাভ লেটার লিখবে। কিন্তু সে সেটা মনে করছিল যে না, এটা নর্মাল, কারণ আমি তো আমাদের বয়সে আমাদের এরকম ফিলিংস হয়েছে, তখন হয়তো আমাদের ছেলে মেয়ে স্কুল একসাথে ছিল না। এখন যদি একসাথে হয়ে গেছে, এখনকার জেনারেশন আলাদা। মানুষ তো ভাই 12-13 বিয়ে করতো সর্বযুগে। তো এটা তো উনি বলছে যে এটাকে আমি নর্মাল হিসেবে দেখেছি, যে যদি আপনি 15 বছর বয়স আর আপনার যদি অন্য একটা জেন্ডারের প্রতি অ্যাট্রাকশন না থাকে, তাহলে আপনি বাচ্চা হিসেবে ভুল, আপনার এটা সমস্যা আছে, কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে শরীরে, যেটা ট্রিটমেন্ট দরকার। রাইট, একটা হচ্ছে রেসপেক্টফুল উপায় বলা, একটা হচ্ছে গিয়ে রিজেকশন মেনে নেওয়া। আমি যদি না শুনি, সেখান থেকে আমি যেন খুব রিয়াক্ট না করি বা সে মেয়েটার উপর আমি যেন অত্যাচার না করি। এই দুইটা না হলে তো আসলে ডেফিনেটলি জিনিসটা আমি মনে করি যে এটা হইতেই পারে, হইতেই পারে। তো এইটাই তো। এখন আমরা হচ্ছে একটু কথা বলে এর পাশাপাশি যে ম্যারেজ নিয়ে একটু, যে বিয়েতে তো আপনি দেখেন যে আপনার কাছে মনে অনেক ক্লায়েন্ট আসে যারা বৈবাহিক জীবনে অতটা বেশি সুখী না, অথবা বিভিন্ন প্রবলেম ফেস করছে। তো আপনার কাছে কি মনে হয় যে যখন কেউ একজন অনেকদিন ধরে প্রবলেম সলিউশন করতে পারছে না, তখন কি একসাথে থাকা ভালো না ডিভোর্স দিয়ে দেওয়া ভালো? 3টা পয়েন্ট বলবো আমি ভাই, যেটার আমাদের অলওয়েজ খেয়াল রাখা উচিত। যে ধরুন আপনি আচ্ছা, আমি প্রথম থেকে আসি। আপনার বিয়ে হলো, বিয়ের আগে আমার কাছে মনে হয় একটু লম্বা হয় প্রশ্নটা, তাই আমি বলি হ্যাঁ, কারণ এটা এলাবোরেটিভই ভালো। যে আমি প্রথমে অনেক দেখে শুনে বিয়ে করা উচিত। দেখে শুনে মিনস হচ্ছে কি, আমার কাউকে ভালো লাগলো ফাইন, জীবনে কিন্তু আমাদের 2, 3, 4, 5 জনকে ভালো লাগতে পারে, মানে অথেন্টিক্যালি। আমার ভালোবাসা তো একটা বায়বীয় কথা, হ্যাঁ। ভালো লাগা মানে একটা মেয়ে বা একটা ছেলেকে দেখে রেসপেক্ট লাগা বা মনে হয় যেন মানুষটা ভালো, তার সাথে তো আমি থাকতে চাই, রাইট? সো ভালো লাগা ইজ নট এনাফ। তারপর আমি বসে অ্যাটলিস্ট আমাদের লাইফ গোলসগুলো মিলাতে হবে, আমার ভ্যালুজ, আমার রিলিজিয়ান, যেটা বললাম, আমরা কি বাচ্চা নিতে চাই, কয়টা নিতে চাই, কোন দেশে থাকতে চাই, আমাদের ইন্টিমেসি লাইফ কেমন হবে, মোটামুটি বেসিক জিনিসগুলো আমাদের আলোচনা করা উচিত। এখন আপনার লাল পছন্দ, আমার নীল পছন্দ, এটা কিন্তু সমস্যা না। আপনি কক্সবাজার যাইতে চান, আমার বান্দরবন, কোনো সমস্যা না, কিন্তু মেজর জিনিসগুলো তো মিলতে হবে। সেটা হলো মিলল। এখন মিলার পরে আমি ফার্স্ট ইয়ারে সবসময় চিন্তা করবো, যেটা এখন ভুল করে মানুষ, যে আমি আমার লেভেল বেস্ট দিয়ে চেষ্টা করব তাকে সার্ভ করতে, তাকে ভালোবাসতে, এবং আমি কোনো এক্সপেকটেশন রাখবো না। যেহেতু আমি দেখে শুনে বিয়ে করেছি, আমি কোনো এক্সপেকটেশন রাখবো না। মানুষ কিন্তু উল্টা করে, মানুষ চিন্তা করে বিয়ের পরে বা বিয়ের আগে যে আমাকে কি দিবে, আমি কি দিব, এটা নিয়ে মানুষের চিন্তা খুবই কম, এবং এই জন্য ডে 1 থেকে তারা একটা নেগেটিভ মাইন্ডসেট নিয়ে বিয়েতে যায়, এই জন্য অনেক সমস্যা হয়। তো আমি যদি চিন্তা করি না প্রথম 1 বছর আমি আমার বেস্টটা দিব, মানুষ আসলে এখনো এত খারাপ হয়ে যায় না যে আপনি বেস্ট দিলে সে কিছুই দিবে না। হ্যাঁ, অধিকাংশ ম্যারেজ এটা করলে টিকে যাবে। তারপর ধরেন আপনি 1 বছর কোনোভাবেই আপনি টিকাতে মানে আপনি বেস্ট দিলেন এবং দেখলেন যে না, 3টা পয়েন্ট আমি বলবো। যে 1 নম্বর হচ্ছে, সে যদি 1 বছরে রিপিটেডলি আপনি দেখেন প্রচন্ড দায়িত্ব জ্ঞানহীন, ঘরে বাইরে সে কোনো কাজই করে না, এবং অ্যাবসলিউট দায়িত্ব জ্ঞানহীন, সেক্ষেত্রে আপনাকে সেপারেশনের চিন্তা করতে হবে। সেকেন্ড হচ্ছে, সে যদি রিপিটেডলি আপনাকে ভার্বালি বা ফিজিক্যালি অ্যাবিউজ করে এবং তার কোনো গিল্ট না থাকে, যে হ্যাঁ একদিন মানে রাগের মাথায় হয়তো হাত উঠে গেছে, বাজে কথা বলছে, সেটা মানে কোন ব্যাপার না, একদিন হইতেই পারে।
যদি সেটা খারাপ আর একদিন হইতেই পারে, বাট রিপিটেডলি করছে তার কোনো অনুশোচনা নাই। শুধু গায়ে হাত উঠানো না, ধরেন খোঁটা দিয়ে কথা বলা, আপনার হাইট নিয়ে, চেহারা নিয়ে, কোনো একটা স্কিন টোন নিয়ে, বাবা মার কিছু নিয়ে, বাবা মার প্রফেশন নিয়ে আপনাকে রিপিটেডলি মানে খোঁটা দিচ্ছে, এগুলো খুবই খুবই বাজে জিনিস। এগুলো আসলে সত্যি কথা সহ্য করা বেশি দিন উচিত না। থার্ড হচ্ছে কেউ যদি রিপিটেডলি পরকীয়া করে, একের বেশি পরকীয়া করে এবং তার কোনো গিল্ট না থাকে। হ্যাঁ, এখনকার দিনে এমন হতে পারে ভুলে কারোর সাথে একটু কথা বলে ফেলছে বা কিছু, যেটা অবশ্যই ঠিক না, কিন্তু এখনকার এত মানে ফাস্ট পৃথিবীতে আমি মনে করি যেটা অনেকের হয়ে যেতে পারে, ভুলেও হতে পারে, ভালো মানুষেরও হতে পারে, কিন্তু সে যদি ভুল করেও তার কোনো অনুশোচনা না, আমি করছি এরকম অনেক মানুষ করে, অথবা তার একবার করে সে আরেকবার করলো, সেক্ষেত্রে ভাইয়া সেপারেশনে চিন্তা করতে হবে আপনার কারণ এটা কন্টিনিউ করাটা আপনার জন্য কখনোই ভালো না। আমি কিন্তু সেপারেশনের কথা বলেছি, আমি কিন্তু ডিভোর্স বলিনি। সেপারেশন মিনস তাকে বলা যে তুমি 3 মাস সময় নাও, তুমি এর মাঝে তুমি সাইকোলজি, সাইকিয়াট্রিস্ট যা ইচ্ছা করো, আমি জানি না কি করবা, বাট যেটাই করো আমি তোমাকে সাপোর্ট দিব, বাট তুমি আলাদা কোথাও থেকে ঠিক হয়ে আমার কাছে আসো। এই 3 মাসে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। তুমি যদি করতে পারো সংসার হবে, নাহলে সংসার হবে না। এবং প্রথম বছর এর জন্য বাচ্চা না নেওয়াটা আমি সেফ মনে করি। হ্যাঁ, কারণ একজন মানুষের সাথে আসলেই আমার 30-40 ইয়ার্স মিলবে কিনা সেটা বোঝা খুব জরুরি। একটা বাচ্চা নিয়ে আসলে তো বেচারা আটকে গেল। আপনারা একটা ডিভোর্স কিন্তু একটা সন্তানের জন্য খুব কষ্ট। হ্যাঁ, তো অ্যাটলিস্ট প্রথম বছরটা আমরা এই জিনিসটা যদি করি যে আমি আমার নিজের বেস্ট দেই এবং একটু চোখ কান খোলা রাখি, এবং বিয়ের আগে যদি কিছু বেসিক জিনিস আলোচনা করে নেই, তাহলে আমার ধারণা ম্যারেজ লাইফটা ইজি হয়। লাস্ট একটা পয়েন্ট আমি যেটা বলবো, যেটা খুবই ইম্পর্টেন্ট, যে আমরা যেন ম্যারেজ বা রিলেশনশিপকে মানে এটা হয়েছে কি, আমরা বিয়ে করি আসলে কিছু বিপদ থেকে বাঁচার জন্য ভাই। আমরা বিয়ে সত্যি কথা রোমান্সের জন্য করি না। কি কি বিপদ, যেমন আমরা ইথিক্যাল উপায়ে আমাদের ফিজিক্যাল ইমোশনাল নিড পূরণ করতে চাই, যেহেতু আমরা একটা কনজারভেটিভ কান্ট্রি, এখানে ইথিক্স বা রিলিজনের একটা ব্যাপার আছে। সেকেন্ড হচ্ছে আমরা আমাদের লেগেসি ক্যারি করতে চাই, আমাদের সন্তান না হলে আমাদের লেগেসি ক্যারি করে না। থার্ড হচ্ছে গিয়ে ধরেন আমরা যখন একটু বয়স হয়ে যায়, আমাদের বিপদ আপদ হলে আমাদের স্ত্রী বা হাজবেন্ডই কিন্তু সাপোর্ট দিবে। ধর আপনার ডাক্তারের কাছে যাওয়া দরকার, আপনার হাজবেন্ডই আপনাকে নিয়ে যাবে, এটা কিন্তু কেউ থাকবে না ওই মানে আফটার 45 বা 50। সো কিছু বিপদ থেকে বাঁচার জন্য আমরা আসলে বিয়ে করি। রোমান্সটা হচ্ছে এক্সট্রা, হ্যাঁ, কেমিস্ট্রি হচ্ছে এক্সট্রা। হ্যাঁ, সো মানুষ যদি কেমিস্ট্রি বা রোমান্সের কথা চিন্তা করে বিয়ে করে, আসলে অনেক বিয়ে আসলে টিকবে না। বিয়েটা আমাদের প্রয়োজন। আমাদের লাইফে বিনোদনের জন্য অনেক কিছু আছে, বন্ধু আছে, আমরা একা অনেক কিছু করতে পারি, মুভি দেখা যায়, স্পোর্টস করা যায়, জিম করা যায়, অনেক কিছু আছে, কিন্তু বিয়েটা সত্যি কথা একটা প্রয়োজন, যেটা মানুষ বিপদ থেকে বাঁচার জন্য করে। এই মাইন্ডসেট নিয়ে করলে আমি মনে করি অনেক ম্যারেজ টিকে যাবে। একটা সমাজবিজ্ঞানীর আমি ভিডিও দেখছিলাম, তার ইন্টারভিউতে তিনি বলছিলেন যে ম্যারেজের ফিউচার নাকি খুব খারাপ, মানে মানুষজন এখন নাকি ম্যারেজে না করেই ম্যারেজ করার যে সুবিধাগুলো সেগুলো পেয়ে যাচ্ছে। আর অধিকাংশ মানুষ, আপনি যেটা বলেন যে ম্যারেজের মানে একটা সাইড বেনিফিট হচ্ছে সেক্স, রোমান্স, এটা হচ্ছে সাইড। প্রথমটা হচ্ছে যে আমাকে বৃদ্ধ বয়সে কার সাথে আমি গল্প করবো, কার সাথে থাকবো, কে আমাকে সাপোর্ট করবে, এটা হচ্ছে মূল একটা পারপাস, যার কারণে 40 বছর 50 বছর বয়সের চিন্তা করে তারপরে ম্যারেজটা করতে হয়। সেটা মানুষ চিন্তা করছে না, যেহেতু রোম্যান্স সে বাইরে থেকে পেয়ে যাচ্ছে, তার সেক্সুয়াল ইন্টিমেসি বাইরে থেকে হয়ে যাচ্ছে, সেহেতু নাকি বিয়ের পরিমাণটা আস্তে আস্তে নেক্সট সমাজে, বিশেষ করে জেন জি, যেটা জেনারেশন জি বা ওয়াই জেড যেগুলো আসবে, এদের ভিতরে নাকি হচ্ছে এটা আরো কমে যাবে। এটা আপনি কি মনে করেন? না, খুবই সত্য ভাই। এখন আপনি যে কোনো 18 থেকে 25 বছর বয়সী ছেলে এবং মেয়েরা একটু বেশি, বা ছেলেরাও আপনি জিজ্ঞেস করে দেখেন, তারা মোস্টলি বিয়ে করতে চায় না। এখন সবার বিয়ে করতে হবে আমি বলছিও না, হ্যাঁ, কারণ সবাই রিলিজিয়াস হবে না এবং দরকারও নাই, কিন্তু কথা হচ্ছে তারা অনেক সময় জিনিসটা খুব না বুঝে একটা কথা বলে ফেলে। দেখা গেছে যে আমি এরকম অনেকেই দেখেছি যে 2 বার বা 3 বার একটা সম্পর্ক করে মানে হয়নি, মানে কোনো কারণে ব্রেকআপ হয়েছে, তারপর সে ডিসিশন নেয় যে পৃথিবীর সব ছেলেরাই খারাপ। কিন্তু সে যে 3টা ছেলের সাথে মিশেছিল, 3টা ছেলেই আসলে খুবই লো স্ট্যান্ডার্ডের ছিল। সে নিজের ভুলটা দেখছে না, যে আমি পিয়ার সিলেকশন করতে পারি না, আমি মানুষ চিনি না দেখে জিনিসটা হচ্ছে, আমি ইম্পালসিভ হচ্ছে দেখে জিনিসটা হচ্ছে, সে দোষটা দিয়ে দিচ্ছে সমস্ত পুরুষ জাতি বা সমস্ত নারী জাতির উপর। এটা তো আসলে সত্য না। ইউ আর এ প্রুফ যে তোমার একটা পার্টনার লাগবে, নাহলে তো তুমি 3টা সম্পর্ক করতে না। এবং তুমি যদি 22 বছর বয়সে 3টা সম্পর্ক করো, তুমি কিভাবে আগামী 40 বছর থাকতে পারবে, এটা তুমি কিভাবে চিন্তা করো। এখন এখানে একটা জিনিস কি ভাই, আপনি যেটা বললেন যে ডেফিনেটলি ম্যারেজ ছাড়া এখন যেহেতু পৃথিবী অন্যরকম হয়ে গেছে, আপনি সকল সুবিধাই পাচ্ছেন। আপনার গার্লফ্রেন্ড থাকতে পারে, সেক্স টয়েজ আছে, অনেক কিছু আছে, পর্নোগ্রাফি তো আছে, আপনার আসলে ওইভাবে দরকার নাই একজন পার্টনার বা কমিটমেন্টের। কিন্তু ওই যে জিনিসটা বললাম, আপনি যদি কনজারভেটিভ হন বা বাঙালি যে কালচার বা রিলিজিয়ান বলেন, সেক্ষেত্রে তো জিনিসটা একটু কঠিন। এখন আপনি 23-24 বছর বয়সে চিন্তা করছেন যে আমি সারা জীবন একা থাকতে পারবো, আপনি কি আসলেই
50 বছর বয়স্ক 100টা মেয়ের সাথে কথা বলে দেখেছেন যে সে কিভাবে জীবন যাপন করে? আপনি কি তার বেডরুমে গিয়েছেন? তার গোপন কথা আপনি জানেন? আমরা একটা জানি মানুষের না। কতটুকু কি জানি? সেই লাইফটা কি আপনার কাছে কনভিনিয়েন্ট বা আপনি কি তার ভ্যালুজ এর সাথে অ্যালাইনড? যদি ভ্যালুজ এর সাথে অ্যালাইনড হয় কোনো সমস্যা নাই। যে কেউ যেকোনো লাইফ আমরা যদি অন্যকে হার্ট না করি আমার কোনো সমস্যা নাই। কারোই কোনো সমস্যা থাকার কথা না। কিন্তু আমি যখন সমাজে একটা জিনিস প্রিচ করব, আমাকে তো পুরা জিনিসটা বুঝতে হবে। আমি একটা 18 বছর মেয়েকে যদি বলি বিইং এ ধরেন 48 ইয়ার্স ওল্ড ওম্যান যে একা থাকা খুব মজার। তুমি জীবনে যা ইচ্ছা করতে পারবা। ওই 18 বছর মেয়েটা তো মানে আমি তো তাকে ডিসিভ করতেছি। ওই 18 বছর মেয়েটা তো আসলে 48 ইয়ার্সে আমি বলব যে মানে 2-3টা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড চায় না। সে তো মানে অনেক ক্ষেত্রে মাস্টারবেশন করতে চায় না। অনেক ক্ষেত্রে আমি বলব যে অনেক কিছুই হয়তো করতে চায় না যেটা আপনি করছেন। তো আপনি তাকে অনেস্ট একটা ফিডব্যাক কিন্তু দিচ্ছেন না। হ্যাঁ, আপনি তার ইম্যাচুরিটিকে আমি বলবো যে পুঁজি করে তাকে কিছু ভুল মেসেজ দিয়েছেন। একা থাকা তো আসলেও মজার ভাইয়া। আপনার নিজে বললেন বাচ্চা আছে। বাচ্চা মানুষ করা অনেক কঠিন না? বাচ্চা রাত্রে জেগে থাকে। আরেকটা মেয়ের সাথে মানে একটা বাসা শেয়ার করা অবশ্যই কঠিন। হয়তো আপনি এক জেলার, সে আরেক জেলার। হয়তো আপনি মিষ্টি পছন্দ করেন, সে তো ঝাল পছন্দ করে। ইটস টাফ, ইটস ভেরি স্ট্রেসফুল। কিন্তু বিয়েটা হচ্ছে একটা ইয়ের মতো, আপনার চাকরির মতো। যেমন চাকরি করা কঠিন, কিন্তু বেকার থাকা আরো কঠিন। তো এখন আমার কথা হচ্ছে কি আপনার যেকোনো একটা কঠিনকে বেছে নিতে হবে। আপনি যদি বিয়ে না করেন তাহলে কিছু কঠিন জিনিস আসবে, আপনার একাকিত্ব আসবে। যেমন আমার কাছে একবার একটা মেয়ে প্রশ্ন করেছিল 27 বছর ওর। উনি বলছে যে কুশল ভাই আমি বিয়ে করতে চাই না কারণ আমার খুব ভয় হয়, খুব স্ট্রেস লাগে যে বিয়ের পর শাশুড়ি কেমন হবে, হাজবেন্ড কি করবে। এখন তো অনেক কিছু দেখি আমরা। আমি বলছি ঠিক আছে আপু, আপনার যদি ইচ্ছা না হয় আপনি করেন না, সমস্যা নাই, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তখন উনি বলছে যে না ভাই আপনি তো জানেন আমি একা থাকতে পারি না, আমার খুব স্ট্রেস, আমি লোনলি থাকলে কি করব। আমি ঠিক আছে আপনি তাহলে বিয়ে করেন। মানে তখন সে বলছে না আমার আবার ভয় হয়। আমি তাকে বললাম যে আপু দেখেন আপনার ভয়টা আসলে স্ট্রেস নিয়ে, আপনি জীবনে কষ্ট করতে চান না। আপনি মানে কোনো একটা কষ্ট আপনাকে বেছে নিতেই হবে। এটা বিয়ে করা হোক বা বিয়ে না করা হোক, দুই ক্ষেত্রেই কষ্ট আছে। আপনি যে কোনো একটা কষ্ট বেছে নেন যে কষ্টটা আপনার কাছে মিনিংফুল হয়। তবে সত্যি কথা, আমরা যদি আমাদের বাঙালি কালচারাল ভ্যালুসটাকে বাদ দিই বা রিলিজিয়াস ভ্যালুসটাকে বাদ দিই, বিয়ে করার আসলে এখন সত্যি কথা কোনো প্রয়োজন নাই। আপনি ইউরোপে দেখেন কেউ বিয়ে করছে না, কারণ কি ছেলেরা স্পেশালি, কারণ আপনি যদি ডিভোর্স হয় আপনার ওয়াইফ আপনার মানে 50% চলে যাবে। এটা তো আমি থাকলেও তো বিয়ে করতাম না। মানে আমি যদি মানে মুসলিম না হতাম আমি কেন করব? আমি সারা জীবন ইনকাম করলাম, যে কোনো সময় এখন ডিভোর্স হবে অনেক কারণে হতে পারে, আমার কারণে হতে পারে, আমার ওয়াইফের কারণে হতে পারে, সে আমার 50% নিয়ে যাবে। এখন এই জন্য অনেকে বিয়ে করছে না। সো সোসাইটির একটা বড় প্রবলেম আছে। আপনি যদি বাংলাদেশ থেকেও ওই জিনিসটা মানে আমাদের কনজারভেটিভ যে কালচারটা আছে আপনি যদি মানে ওটাকে স্কিপ করতে পারেন, আসলে বিয়ে করার তো কোনো মানে সত্যি কথার কোনো প্রয়োজন নাই। যাক, এটা হয়তোবা অনেকে অনেকভাবে নিবে, কিন্তু সায়েন্টিফিক্যালি আসলে কিন্তু বা সামাজিকভাবেও এটা আসলে দেখা যাচ্ছে প্রবণতা এরকম অনেক বেশি। যেমন আমি যেটা বিলিভ করি যে বিয়ে করা উচিত, আপনি যেটা বলছিলেন অনেক আগে প্রথমেই খুব বেছে মানে খুব বুদ্ধি নিয়ে, বুদ্ধি মানে অনেক সময় কি হয় যে আমরা বুদ্ধি খাটাই না বিয়ের ক্ষেত্রে আর ক্যারিয়ারের ক্ষেত্রে। আমরা হয়তোবা আমি অ্যারেঞ্জ ম্যারেজকে খারাপ বলছি না, কিন্তু আবার যে প্রেম করে বিয়ে করতে হবে সেটাও বলছি না। মানে অনেকে তো প্রেম করো ভুল মানুষের সাথে, সেখানেও বুদ্ধি খাটায় না, জাস্ট বাহ্যিক সৌন্দর্য দেখে বা হচ্ছে বাহ্যিক ভাবে তার ক্যারিয়ার দেখে, ভেতরের মানুষটা কেমন সেটা না দেখে প্রেম করতে শুরু করে বা বিয়ে করে ফেলে। সেখানে আর বুদ্ধি খাটায় না, সেখানে বাবা মায়ের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। কিন্তু আসলে আপনি স্বাবলম্বী কিনা এটা বোঝা যায় লাইফে দুইটা বড় ডিসিশনের ক্ষেত্রে। একটা হচ্ছে কেমন ক্যারিয়ার আপনি চয়েস করছেন, আর কেমন মানুষের সাথে আপনি সারা জীবন থাকতে যাচ্ছেন। এই দুইটাই নির্দেশ করে যে আপনি স্বাবলম্বী হবেন কিনা, না আজীবন আপনি ওই ফ্রাস্ট্রেশনের ভিতরেই মানে ঢুকে থেকে যাবেন বা ওটাকে লাইফের অংশ বানিয়ে নেবেন। তো আমরা যেটা করি আমাদের বাবা মায়ের ভিতরে আবার প্যারেন্টিং এ চলে আসি যে আমরা ছোটবেলায় যেই সময় আমাদের কন্ট্রোল দরকার, মানে ছেলে মেয়েকে আমরা কন্ট্রোল করে বড় করবো, তাদেরকে পজিটিভ কন্টেন্ট দিব, পজিটিভ পরিবেশ দিব, ওই সময়টাতে আমরা তাদেরকে কি করি যে উল্টাপাল্টা খাবার থেকে শুরু করে, যেহেতু আমি ফিটনেস নিয়ে কথা বলি তো ওগুলো বলি, উল্টাপাল্টা খাবার থেকে শুরু করে উল্টাপাল্টা মানে তাদেরকে আমরা মোবাইলও দিয়ে দিচ্ছি নিজে ফ্রি হওয়ার জন্য। অ্যাজ এ প্যারেন্ট হিসেবে আমি বাচ্চাকে মোবাইল অথবা স্ক্রিন দিয়ে দিচ্ছি যেন নিজে ফ্রি থাকি। তাকে হচ্ছে উল্টাপাল্টা খাবার দিয়ে দিচ্ছি, একটু জ্বালাচ্ছে তাকে সফট ড্রিঙ্কস দিয়ে দিলাম, চকলেট দিয়ে দিলাম, কিন্তু এটা বুঝলাম না যে এটার আবার সাইড ইফেক্টসও আছে কিছু। হ্যাঁ, বড় হয়ে যাওয়ার পর সে নিজের লাইফে ডিসিশন নিবে নিজেই, তারপরে সে নিজের মতো করে সে চাইলে মদও খেতে পারে, সেটা তার উপরে বর্তায়। কিন্তু তাকে যদি ছোটবেলা থেকে আমি কন্ট্রোলড ওয়েতে শিক্ষা দিই, সেটা ধার্মিক শিক্ষা হোক, তারপর রেগুলার যে শিক্ষা আছে সেই শিক্ষাটা হোক, সেটার সময় আমাদের কন্ট্রোল দরকার। কিন্তু বড় হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের আর কন্ট্রোল তার উপরে চলবে না। যদি আমরা করি তখন আমাদেরকে সেই শত্রু মনে করবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা বড় হয়ে যাওয়ার পর আমার বাচ্চাকে বলি তুমি এই ক্যারিয়ার চয়েস করো, তুমি এই মেয়েকে বিয়ে করো বা এই ছেলেকে বিয়ে করো। আর ছোটবেলায় যেই সময় আমাদের কন্ট্রোল দরকার ছিল সেই সময় আমরা কন্ট্রোলটা তাদেরকে দিচ্ছি না। এটাকে আপনি কিভাবে দেখেন? না, এটা খুবই নেগেটিভ। এখানে যে মানে
একটা যে টার্ম এসেছে ব্রাউন প্যারেন্টস, এটা তো শুধু শুধু আসে না, আমাদের মানে বাবা মাদের অনেক ভুল আছে। এবং আরেকটা সবচেয়ে খারাপ লাগে কি, বাবা আমাদের ভুল ধরে দিলে তারা কষ্ট পায় ইউজুয়ালি আমাদের এই কালচারটা। দেখুন আমি জিনিসটা কখনোই ঠিক মনে করি না। আপনার বাবা মাকে যদি আপনি ভালোবাসেন, তাদের ভুল তো আসলে ধরিয়ে দেওয়া উচিত, রেসপেক্টফুলি তো ভুল ধরিয়ে দেওয়া যায়। হ্যাঁ, তারা হয়তো খেপবে, কিছু খারাপ কথা বলবে, সো হোয়াট। আমার যেটা ভুল মনে হয় আমার তো আসলে মানে বলা উচিত। এই কালচারটাই মানে ভুল, আর জোর করে তো কোনো কিছু করাই উচিত না। ছোটবেলায় আমাদের যেটা করা উচিত যে আমি যেটা ভালো মনে করি, আবার দেখেন সব বাবা মা কি ভালো মনে করে, মানে কিভাবে বলবো, মানে সব বাবা মা যেটা ভালো মনে করে সেটা তো ভালো না। ধরেন আপনার বাবা মা মনে করে যে চুরি করা ভালো, অনেক বাবা মা তো মনে করতে ডিসিভ করাকে ভালো মনে করে। এখন এটা আপনি তো একটু বড় হলে আপনি বুঝবেন যে আমি তো একটা ভালো জিনিস শিখি নাই, আপনি তো জিনিসটা শিখতে পারবেন না। অনেক বাবা মার শিক্ষা আসলে আমাদের জীবনে নেওয়া উচিত না। তো বাবা মা যদি ভালো শিক্ষা দেয়, বাবা মার যেটা উচিত যে না, আমি যেটা জীবন দিয়ে শিখেছি ছেলে মেয়েকে শিখালাম, তারপর বড় হলে তারা যে পথেই যায় না কেন এটা আসলে তাদের ব্যাপার। হ্যাঁ, তাদেরকে আমি ইন্ডিপেন্ডেন্ট হতে বলবো, এবং সে যদি আমার পথ থেকে মেজর ডেভিয়েশন হয়, ঠিক আছে, তাহলে আমি তার মতো করে বাঁচতে দিব। এই জন্য আমি মনে করি যে আমাদের দেশে, আমি যেটা অনেক জায়গায় বলি যে ভবিষ্যতে প্রচুর বৃদ্ধাশ্রম হওয়াটা আমি খুব পজিটিভলি দেখি। আমি মনে করি কারণ কি, বাবা মাদের সাথে থাকতে গিয়ে অনেক ছেলে মেয়েদের কিন্তু অনেক কষ্ট হয়, কারণ ভ্যালুজ মিলে না, এটা সেটা মিলে না। তার চেয়ে যদি আমাদের সরকারি বা বেসরকারিভাবে খুব ভালো ভালো কিছু বৃদ্ধাশ্রম থাকে, এটাকে ঠিক বৃদ্ধাশ্রম বলাও ঠিক না, এটা ধরেন একটা জাস্ট থাকার মতো একটা জায়গা, হোটেল সিস্টেমের মতো, যেখানে লাইক মাইন্ডেড মানুষ থাকবে, তারা খেলবে ঘুরবে একসাথে, একটা সোসাইটির মতো। তখন তারাও ভালো থাকলো এবং ছেলেমেয়েরাও ভালো থাকলো, প্রতি সপ্তাহে একদিন করে ভিজিট করলো। এই জিনিসটা আমার কাছে মনে হয় দরকার, কারণ যত বেশি আমি দেখি যে মানে একসাথে থাকছে, হ্যাঁ, বিভিন্ন গ্রুপের মানুষ, তাদের মধ্যে দ্বন্দ্ব অনেক বেশি হচ্ছে। এরকম কি সিস্টেম চালু হয়েছে ওয়ার্ল্ডে কোথাও, যেখানে আপনি যেটা বললেন যে হোটেলে বাবা মা থাকছে? দেশের বাইরে তো অনেক জায়গায় মানে খুব ভালো, মানে কি বলবো, মানে বৃদ্ধতে থাকার জায়গা আছে, বাট খুব মানে এক্সপ্লিসিটলি আছে কিনা আমি ঠিক এক্স্যাক্টলি শিওর না। বাট আমি মনে করি বাংলাদেশে জিনিসটা থাকা উচিত, এবং বাংলাদেশ যারা ভালো বিজনেস করতে চায়, এটা একটা ভালো সুযোগ আমি দেখি। যে ধরেন 3 স্টার বা 5 স্টার বৃদ্ধাশ্রম, হ্যাঁ, এটার হিউজ ডিমান্ড কিন্তু আমাদের দেশে, মানে এটা ফিউচারে আসতে চলেছে যত সম্ভব। আমি শিওর যেটা আসবে, এটা আসা উচিত। এখন দেখেন, এবার আমরা একটু আসি যে এডুকেশন সিস্টেমে, যেহেতু আমাদের ছোট বাচ্চা হোক বা আমরাও জীবনে একটা অনেক মানে যেই বয়সটাতে আমরা আসলে গ্রোথ হয়, আমাদের বেস তৈরি হয়, ওই বয়সটাতে আমরা কিছু টক্সিক টিচারের আশেপাশেও থাকি। টিচার যেমন আমি যেটা মনে করি যে কিছু কিছু টিচার জাস্ট এটাতে তার পরিমাপ করে, যোগ্যতা পরিমাপ করে যে সে কত মার্কস আনলো এই সাবজেক্টটাতে। হয়তোবা সে ছেলেটা স্পোর্টসে ভালো করে, তার স্কুলে সাবজেক্টে পাস করে, মোটামুটি টেনে টুনে পাস করে, অত ভালো স্টুডেন্ট না, ব্যাক বেঞ্চার, কিন্তু স্পোর্টসে অনেক ভালো। কিন্তু তাকে কিন্তু স্যারটা সেই চোখেই দেখে যে এর জীবনে কোনো কিছু হবে না, কিন্তু অথচ তার ভিতর থেকে একজন হয়তো সাকিব আল হাসান হয়ে যেতে পারে। কিন্তু এই জিনিসটা আমরা তাকে বুঝছি না যে এই লোকটা বা এই ছেলেটা এই সাবজেক্টে ভালো, স্পেসিফিক সে হয়তো বা ইংলিশে অনেক ভালো, অন্য জ্ঞান তার অত বেশি না, অন্য সাবজেক্ট সে তত ভালো না। তো আমরা যে তাকে সবগুলো সাবজেক্ট দিয়ে পরিমাপ করি বা মনে করি যে না, সে পড়াশোনায় ভালো হলেই মনে হয় ক্যারিয়ারটা ভালো হবে, কিন্তু সে হয়তো বা খেলাধুলায় ভালো করছে, খেলাধুলায় ভালো করার জন্য তার যে পড়াশোনাগুলো দরকার, সেক্ষেত্রে ইংলিশ আবার অনেক হেল্প করে, যেহেতু যে সে যদি ইন্টারন্যাশনাল লেভেলে স্পোর্টসম্যান হতে চায়, ইংলিশ লার্নিংটা তাকে অনেক বেশি হেল্প করবে, পাশাপাশি বাকিগুলো তাকে সাপোর্ট দিবে বেসিক জ্ঞানের জন্য। তো সেই টিচারটা কখনো সে ব্যক্তির বা সে বাচ্চার বাবা মাকে ডেকে বলে না যে আপনার ছেলে মেয়েকে স্পোর্টসে দেন, ওর পড়াশোনার পাশাপাশি স্পোর্টসে ওর ভালো একটা ক্যারিয়ার হবে। বা আপনার বাচ্চা যেহেতু অন্যান্য সাবজেক্টে উইক, ইংলিশে ভালো করছে, তাকে আইএলটিএস কোর্স করান, তাকে বিদেশে পাঠান, বাংলাদেশে জবে হয়তো তার জব হবে না। তো এরকম যে আমরা বলিনি যে টক্সিক যে টিচিং যেটা বলা হয়, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা ডেফিনেটলি আসলে ভালো না ভাইয়া, বাট প্রবলেমটা হলো কি, আসলে ধরুন আমাদের তো ইনফ্রাস্ট্রাকচার নেই। আপনি যদি চিন্তা করেন যে আমার জীবনে খুবই শখ ছিল যে আমি ক্রিকেট প্লেয়ার হব, আমি খেলতাম, আমি সেকেন্ড ডিভিশনও খেলেছি, নবীন সংঘ একটা ক্রিকেট টিম ছিল, তো আব্বা নিয়ে আসলো এবং আব্বা বললো যে তুমি যদি খেলো, এখানে তো একে তো আমাদের কোনো পরিচিত কেউ নাই, একটা ব্যুরোক্রেসি আছে, তোমাকে উঠতে দিবে কিনা শিওর না, তোমার আজকে একটা পায়ে ইনজুরি হলো, দেখা গেছে তুমি আর টপ লেভেলে খেলতে পারলা না, তুমি যদি ফার্স্ট ডিভিশনও খেলো, তুমি যে ইনকাম করবে সেটাতে তুমি চলতে পারবা না, কিন্তু তুমি যেহেতু রেজাল্ট ভালো করছো, তুমি অ্যাটলিস্ট কোনো একটা জায়গায় যেতে পারবা। সো যেটা টিপিক্যাল মানে কনজারভেটিভ চিন্তা আমাদের, আমি এটাকে রেসপেক্ট করি। কারণ কিভাবে দেখেন, এই যে আইপিএলটা উঠলো কেন বা ইন্ডিয়া ক্রিকেট উঠছে কেন, কারণ ইন্ডিয়ার একটা প্লেয়ার জানে যে আমি যদি জাতীয় দলে নাও খেলি, আমি যথেষ্ট মানে ভালো ইনকাম করতে পারবো, সিম্পলি রঞ্জি ট্রফি খেললেই হবে, আমার একেবারে একদম মানে আইপিএল না খেললেও হবে। আপনার ইংলিশ প্রিমিয়ার লিগ বা ওদের দেশে এত ভালো প্লেয়ার হচ্ছে কেন, ওদের যারা ধরেন থার্ড ডিভিশনও খেলে তারাও হিউজ ইনকাম করে। আপনি হামজাই চিন্তা করেন না, সে মানে যথেষ্ট রিচ, বাট সে কিন্তু
এমন না যে একদম টপ টায়ার ক্লাবে খেলতেছে, হ্যাঁ, লেসেস্টার তো মানে একটা মিডিয়াম ক্যাটাগরির বাট সে তো অনেক রিচ, বাংলাদেশে যে কোনো প্লেয়ারের চেয়ে সে বহুগুণ বেশি আয় করে। তো এই কারণে তারা এই ক্যারিয়ারটাকে বেছে নিতে পারে। বাংলাদেশে আপনি আলটিমেটলি বিসিবি কয়জনকে বেতন দেয়? 30 জন ক্রিকেটার। এই 30 জনের বাইরে কিন্তু আপনি টিম থেকে মানে জাতীয় দলের থেকে যারা বাদ পড়েছে তাদের অবস্থাই খুবই খারাপ, মানে বেশ কয়েকজনের অবস্থাই খুব খারাপ। আর তাহলে আপনি চিন্তা করেন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনের যারা খেলছে কি অবস্থা। আর ফুটবলের অবস্থা তো আরো খারাপ। ফুটবলারদের মানে ইনকাম যথেষ্ট কম। এখন এরকম একটা জায়গা আমরা যদি ইনফ্রাস্ট্রাকচার ঠিক না করি তখন আসলে এই জিনিসটা আমার কাছে মনে হয় থেকেই যাবে। যদি ইনফ্রাস্ট্রাকচার ঠিক করার পরও বাবা মা বাধা দেয় তখন আমার কাছে মনে হয় জিনিসটা মেক সেন্স করে। কারণ প্রত্যেকটা মানুষ তো মানে স্পেশালি আমাদের বাবা মারা তো সেই আগের যুগে মানুষ ছিল, তারা খুব ইনসিকিউর হয়ে বড় হয়েছে, গরিব ছিল, তাদের বাবা মারা হয়তো কৃষক বা কিছু একটা ছিল, তাদের কাছে ওই 2 বেলা ভাত খাওয়াই ছিল মানে জীবনের সাকসেসের গল্প। তো তারা আমাদেরকে সেই ইনসিকিউরিটি নিয়ে আসলে মানে মানুষ করে। হয়তো আমরা যারা মোটামুটি ভালো লাইফ লিড করছি, হয়তো আমরা আমাদের ছেলেদেরকে আরেকটু সিকিউরিটি দিয়ে বলতে পারবো যে বাবা তুই যদি কিছু করতে না পারিস অ্যাটলিস্ট বাবা আছে, আমি একটা তোকে ব্যাকআপ দিতে পারবো। সেই ব্যাকআপ তো আসলে আমাদের আব্বা মা দিতে পারে নাই। হ্যাঁ, তারপরও যেটা বললাম যে ইনফ্রাস্ট্রাকচার ঠিক না হলে আমাদেরকে এই কনজারভেটিভ অ্যাপ্রোচেই যেতে হবে। আপনি যেটা বললেন যে হ্যাঁ বাবা মায়ের এই অ্যাপ্রোচটা ঠিক আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক নাই, তাই হ্যাঁ আমিও এটা মনে করি। কারণ অনেক সময় দেখা যায় যে বাবা মা কিন্তু তার সন্তানকে নিয়ে ওই ক্ষেত্রেই দুশ্চিন্তায় ভোগে যে আমি মারা গেলে আমার সন্তান কিভাবে চলবে, মানে সে যেন আমি মারা যাওয়ার পরও ঠিকঠাক মতো বেঁচে থাকতে পারে বা তার লাইফস্টাইলে হ্যাম্পার না হয়। আমি জীবিত থাকা অবস্থায় আমার সন্তান যেরকম লাইফস্টাইল পালন করছে সেরকম লাইফস্টাইল যেন আমি মারা যাওয়ার পরে হয়, এটা আসলে বাবা মা চায়। তো যতদিন তারা ওই কনফিডেন্স না পায় ততদিন পর্যন্ত তারা আপনাকে অনেক কিছুতে বাধা দেবে। এখন আপনি অনেকে আছেন যে ভাই আমার অনেক প্ল্যান আছে কিন্তু আমার বাবা মায়ের কারণে করতে পারি না, অনেকে বলে, অনেকে এটা ফিল করে ভিতরে আমার বাবা মায়ের বাধা হয়ে গেছে আমার সফলতায়। কিন্তু আমি যেটা মনে করি আমার কিন্তু ডিফারেন্ট একটা প্ল্যান ছিল। যেমন সব কিছু বাদ দিয়ে আমি আইবিএতে পড়েছি, বিবিএতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ারও প্ল্যান ছিল আমার এক সময়। তো আমি পরে আবার নর্মালি তো আমি ব্যাংকার হতামই যদি আমি এই প্রফেশনে না আসতাম, আমার এরকম প্ল্যান ছিল। বিজনেস করারও প্ল্যান ছিল না। কিভাবে যে ফিটনেস ইন্ডাস্ট্রিতে ঢুকলাম, মানে পছন্দ হয়ে গেল কাজ, তারপরে করতে করতে বেরিয়ে গেছি এখানে। শুরুতে কিন্তু আমার বাবা মাও বুঝতো না যে জিম করে আবার কি হবে, জিম খুলে আবার কি লাইফে সিকিউরিটি আসবে বা কি হবে, এটা কিন্তু কেউই ভাবতো না তখন। কিন্তু আমি যেহেতু ওই কাজটা পছন্দ করতাম এবং আমার আব্বা আম্মাকে আমি ফোর্স করতাম না যে আমি এই ব্যবসা করে আমি এই হবো ওই হবো, আমি ওই কাজটাকে ইমপ্রুভ করেছি। তো অনেকে যেটা মনে করে শুধু দোষটা তার বাবা মায়ের উপরে দিয়ে দেয় যে আমার বাবা মা বুঝছে না যে আমি এটা করতে যাচ্ছি। তো আমি যেটা মনে করি যে যদি কেউ নিজেই স্কিল ডেভেলপ করে এবং ডেভেলপ করার পর আমি একসময় সত্যি সত্যি অনেক অল্প খরচে জিম ওপেন করে ইনকাম করে আমার বাবা মাকে দেখিয়েছি, সাথে সাথে আমার বাবা মা সাপোর্টিভ হয়ে গেছে। আমার বাবা এটা না যে তারা লোভ করেছে, এটা যে সে দেখতে পাচ্ছে যে না এই ছেলেটা তো অনেক দূর এগিয়ে যাচ্ছে, এখন তাকে সাপোর্ট করলে হয়তো সে আরও গ্রোথ হবে। যার কারণে আমার কিন্তু 7-8 বছরে আমি অনেক গ্রোথ হয়েছে, অনেক মানে কি অনেক সেটা কল্পনাও করা যাবে না, মানে এরকম লেভেলের গ্রোথ হয়েছে যেটা আমি চিন্তাও করিনি। ইনফ্যাক্ট কন্টেন্ট বানানোর পর আমার আরও গ্রোথটা আরো একটু বেশি হয়েছে। এটা কন্টেন্ট ক্রিয়েশন করা এটা খুবই ভালো একটা মানে কি বলবো যে আমার খুব লাইফের একটা অনেক বড় ডিসিশন ছিল। তো দেখেন অনেকে বলে যে আমাকে অনেকে কমেন্ট করে যে ভাই আপনাকে হয়তো সাপোর্ট করেছে আপনার বাসা থেকে, এই কারণে আপনি হয়তো পেয়েছেন। কিন্তু আসলে কিন্তু শুরুতে কেউই সাপোর্ট করবে না, শুরুতে কেউই বোঝে না যে আপনি ওইটা করে সাকসেসফুল হবেন কিনা, কারণ ওইটার এক্সাম্পল কম এইসবের জিনিসের। এই কারণে ওই আমি যেটা মনে করি যে আপনি যেটা বলছিলেন যে বাবা মা এটা ঠিকই মনে করে যে হ্যাঁ তোমার ওখানে ক্যারিয়ারে যাওয়ার দরকার নাই, তুমি আগে ঠিক মতো খেয়ে পড়ে বেঁচে থাকো, তাহলে হয়তো ফিউচারে তুমি ভালো থাকবা, এটা হয়তো মনে করে। এক্স্যাক্টলি। আরেকটা হলো কি ভাই প্রত্যেকটা মানুষ তো ডিফারেন্ট। ধরেন আপনার সাথে আজকে প্রথম দেখা হলো, আপনি কিন্তু খুব ভালো কমিউনিকেটর, কথা ভালো বলেন, আপনি খুব হয়তো বিজনেসও ভালো বুঝছেন, খুব অ্যাক্টিভ এনার্জেটিক মানুষ। সবাই তো এরকম না, অনেক মানুষ বিজনেস বুঝে না। এন্টারপ্রেনারশিপ জার্নি তো খুবই কঠিন, আপনার অনেক অনেক কষ্ট করতে হয়, সেই স্ট্রেস নেওয়ার অ্যাবিলিটি কিন্তু সবার নাই। সো সবাই যে চাইলেই সবকিছু করতে পারবে তা না। আপনি কন্টেন্ট করে আপনি মাশাআল্লাহ অনেক গ্রোথ হয়েছে, এটা হয়তো আরেকটা মানুষের হবে না। সো আমার কাছে মনে হয় আমাদের প্রত্যেকেরই নিজস্ব স্ট্রেংথ অনুযায়ী কাজ করা উচিত। ওইটা আমি বলছিলাম যে আপনি আগে আপনার বাবা মাকে একটা ভরসা দেন যে দেখো আমি এত স্ট্রেংথ গেইন করেছি, আমি এত কোয়ালিটি গেইন করেছি, আমি করে কিছু একটা করে দেখান, দেখবেন সবাই ভরসা করবে আপনাকে, সবাই সাপোর্ট করবে। প্রবলেম হচ্ছে আমরা কিছু করি না, জাস্ট মাইন্ডে প্ল্যান করে রাখি আর ভাবি যে আমার ওয়াইফের কারণে আমি এটা পারছি না, আমার হচ্ছে বাবা মায়ের কারণে এটা পারছি না। দোষটা অন্য, মানে ব্লেম গেম করলে আমাদের ডোপামিন রিলিজ হয়, করতে ভালো লাগে, আর ব্লেম গেম করলে তো আপনাকে কাজ করা লাগছে না, আপনি শান্তিতে শান্তিতে থাকছেন। আমি তো লুকিয়ে আমি তো ইউনিভার্সিটিতে পড়তাম, লুকিয়ে যে জিমে
আমার আম্মা সাপোর্ট করতো, আমার আব্বা আমাকে বলতো যে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসবা। তো ইউনিভার্সিটি ক্লাস শেষ করে আমার জিমে যেতে যেতে সন্ধ্যা হয়ে যেত, শেষ করে আস্তে আস্তে রাত হয়ে যেত। তো আমার আব্বা পছন্দ করতো না, কিন্তু আম্মা কাটিয়ে দিয়েছে অনেকভাবে যে ছেলেটা প্রাইভেটে গেছে হয়তো বা কোনোভাবে গেছে, কিন্তু আমি এর ভিতরে কিন্তু নিজে স্কিল ডেভেলপ করেছি। পরবর্তীতে এটা হয়ে গেছে। এটা কি এখন স্কিল ডেভেলপ না করে যদি বসে থাকতাম, জাস্ট এটাই চিন্তা করি যে আমার বাবা মায়ের কারণে আমি পারছি না, তখন জাস্ট মেন্টাল প্রেশার বাড়বে। আমি এই কথাটা কেন এখানে বলছি, এটা গুরুত্বটা এটাই যে আমি যে কাজটা করছি সেটাকে যদি পছন্দ না করি, তাহলে হয়তো বা ফিউচারে সুখী জীবনযাপন করার চান্সেস অনেক কম। এটাকে আপনি কিভাবে দেখেন? না, এগ্রি করি ভাই, ফুলি এগ্রি করি আপনার সাথে। আমার এখানে আমি নতুন কোনো ইনপুট দিতে চাচ্ছি না, ফুলি এগ্রি করি। হ্যাঁ, ধরেন যে এই যে কাজটা আমি করছি, অনেক সময় দেখা যায় যে মানুষজন এমন একটা জবে ঢুকেছে, যেটা সরকারি হোক বেসরকারি হোক বা নিজেরই কাজ হোক, যেটা সে অন্য একজনকে দেখে প্রভাবিত হয়েছে, ভেতর থেকে তার বৈশিষ্ট্যের সাথে মেলে না ওটা। তখন কি করে, সে সেখানে অল্প কাজ করে বেশি আর্ন করার চেষ্টা করে। কারণ কি, ওই কাজটা, যেমন আমার কাজ আমি পছন্দ করি বলে আমার সেরোটোনিন উৎপন্ন হয়, হ্যাপি হরমোন রিলিজ হয়, ডোপামিন রিলিজ হয়, যার কারণে আমার দুর্নীতি করার প্রয়োজন হয় না। আর যে ব্যক্তিটা পছন্দ করছে না তার কাজ, তার ক্ষেত্রে মোটিভেশন কি? তার ক্ষেত্রে মোটিভেশন হচ্ছে অল্প কাজ করে বেশি ইনকাম করা বা অসাধু উপায় অবলম্বন করা। তো আপনি এটাকে কিভাবে দেখেন, যে একজন মানুষ যখন তার প্রফেশনকে পছন্দ করে তখন সে হয়তো বা অটোমেটিক লয়াল হয়ে যায়, আর যে পছন্দ করে না সে অটোমেটিকলি দুর্নীতি করার প্রতি তার আকর্ষণ একটু বেশি থাকে? আমার কাছে মনে হয় এই জায়গাটাতে ভাই আপনার পয়েন্টটা ঠিক, যে না, আমি যদি পছন্দের কাজ করি আমার হয়তো ভালো লাগা থেকে আমি একটু দুর্নীতি কম করবো, আমার মধ্যে একটা আনন্দ থাকবে। কিন্তু যেটা হয় ভাই, আপনি পছন্দের কাজ করলে সাফল্য লাভ করলেন, টাকা পয়সা পেলেন, ফেম পেলেন, তখন গ্রিড একটা বড় বা লোভ একটা বড় জিনিস, যে আমি আরো বেশি টাকা পয়সা আয় করতে চাবো, আরো বেশি ফেমাস হতে চাবো। কারণ আমি তো আসলে আমি বুঝি সেলিব্রিটি ইন্ডাস্ট্রি বা মিডিয়া ইন্ডাস্ট্রি অনেকের সাথে কাজ করি, এখানে অনেক মানুষ সাফার করছে এই প্রবলেমটাতে, যে সে আরো পেতে চায়। এবং আমার আরেকটা অবজারভেশন হলো যে আমার কাছে একদম গরিব মানুষ থেকে শুরু করে মিডল ক্লাস, আবার একদম অনেক ধনী মানুষরাও তো আসে। অধিকাংশ ক্ষেত্রেই যারা অনেক বেশি টাকা পয়সার সম্পদের মালিক, তাদের কিন্তু ফ্যামিলিয়াল প্রবলেম বেশি, রিলেশনশিপ প্রবলেম বেশি। তারা যে সবাই মানসিকভাবে খুব সুস্থ আছে তা কিন্তু না। এবং এগুলার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সত্যি কথা আমি দেখি যে ওই যে আরো পাওয়ার আশা একটা পর্যায়ে তো মানুষকে থামতে হয়। আপনি টাকা পয়সা পেলে কি করবেন? একটার জায়গায় হয়তো 2টাই গাড়ি থাকবে, 3টা গাড়ি থাকবে, তারপর তো আর গাড়ি কেনার কিছু নাই। ফ্ল্যাট কয়টা লাগে মানুষের, কয়টা জমি লাগে, আপনি কত দেশের বাইরে ট্রাভেল করবেন, কত খাবেন আপনি, তাই না? তো এর বাইরে তো আসলে আর ম্যাটেরিয়ালিস্টিক চাহিদা বলতে আর কিছু আছে বলে আমি মনে করি না। তো এই জন্য একটা পর্যায়ে আমাদের থামতে হয়। ওই থামাটা মানে লেসন আমার কাছে মনে হয় মানুষ হয় পরিবার থেকে পায় অথবা সে ধর্ম থেকে পায়। এই দুইটার একটা শিক্ষা যদি না থাকে, সেক্ষেত্রে মানুষ খুব বেশি, আমি বলবো যে স্টেবল থাকে না বলে আমার কাছে মনে হয়। এবার আমরা চলে আসি আপনার এক্সারসাইজ জার্নি শুরু করে। আমি শুনলাম যে আপনি যখন স্টুডেন্ট লাইফে ছিলেন তখন প্রচুর খেলাধুলা করতেন। মাঝখানে ৩-৪ বছর নাকি আপনি কোন একটা কারণে করতে পারেননি, মানে এক্সারসাইজ বলেন বা ফিজিক্যাল মুভমেন্ট করেন। তো ওই যখন আপনি খেলাধুলা করতেন তখন আপনার মেন্টাল হেলথ কেমন ছিল, এবং মাঝখানে যে 2-3 বছর আপনি করেননি তখন কেমন ছিল, পার্থক্যটা কেমন আপনি বুঝেছেন? আমি তো ছোটবেলায় একদম শুকনো ছিলাম, প্রচন্ড ভালো দৌড়াতাম। আমাদের ওই যে আমি বুয়েটের স্কুলে পড়তাম, লালবাগ এলাকায় তো সব আমি বলবো যে মানে অনেক অ্যাথলেটিক টাইপের পোলাপান থাকে, এবং আমি সকল স্কুল মিলে আমি ফার্স্ট ছিলাম। আমি মানে দৌড়ে আমি ক্রিকেট খেলতাম, ফুটবল ভালো খেলতাম, ব্যাডমিন্টনও খেলতাম, অ্যান্ড আমার মানে প্রচুর জায়গায় খ্যাপে যেতে হতো। আমি ডেফিনেটলি আমি কোনো মানে বলবো যে প্রফেশনাল প্লেয়ার ছিলাম না, বাট আমি ভালো খেলতাম। সো ফিটনেসও অন্য লেভেলের ছিল। বাট তারপর ধরেন মেডিকেলে আসলাম, একটু কঠিন জীবন। আমার বিয়ে খুব আগে হয়, 21 বছর বয়সে আমার বিয়ে হয়। সো একটা দায়িত্বর ব্যাপার চলে আসে। আমার প্রথম সন্তানও খুব দ্রুত হয়ে যায়, আমার বয়স যখন জাস্ট 24। অ্যান্ড দেন ডাক্তারি পড়াশোনা, তারপর আমি লাইফ স্প্রিং করলাম একটা বিজনেসের মতো, সাইকিয়াট্রির কাজটা ওই যে চেম্বারে বসে বসে। তো তখন যেটা হয়েছে, সার্কেল কমে গেছে, আমার সমস্ত প্রিয় ফ্রেন্ডগুলো সব বাইরে চলে গেল। হঠাৎ করে 4-5 বছর খেলাধুলা একদম অফ হয়ে গিয়েছে। তো তখন যেটা হলো যে ইনপুট বেশি হয়েছে, যা খেয়েছি জমেছে, আমি মানে বেশ মোটা হয়ে গিয়েছিলাম। এখনও আমার ওয়েট বেশি কিছুটা, তবে আমি গত 4-5 বছর আবার রেগুলার খেলছি, সপ্তাহে 1-2 দিন খেলি। প্রতিদিনই আমি আধা ঘন্টা থেকে 40 মিনিট সকালে হাঁটি, দৌড়ানো এরকম মিক্স করে হয়তো দৌড়াই 7-8 মিনিট, বাকিটা সময় আমি জোরে হাঁটি ধানমন্ডি লেকে। ফিটনেস ধরে রাখার চেষ্টা করি। আমি মনে করি
ফিটনেস খুব ইম্পর্টেন্ট। তবে আপনি যেটা বলছিলেন, যখন আমি ওরকম একটু ওভারওয়েট হয়ে গিয়েছিলাম, আমার অনেক খারাপ লাগছিল। আমি ডিপ্রেশনে পড়ে যাই নাই, কিন্তু আমার টায়ার্ড লাগতো। আমি অল্প কাজ করে হাঁপিয়ে যেতাম। আমি রোগী বেশি দেখতে আমার কষ্ট হতো। সবচেয়ে বেশি আমি ভুগেছি টায়ার্ডনেসে। এটা আমি ভুলবো না। এইটাই দেখেন যে আমি অনেক সময় বলি যে প্রফেশনালরা এক্সারসাইজ বা হেলদি লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা এই জন্যই করবে যেন সে যেই কাজটা করে সেই প্রফেশনে যেন মনোযোগ দিতে পারে, টায়ার্ডনেস যেন না আসে। ইনফ্যাক্ট যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আপনি দেখেন যে নামাজ পড়ার জন্য তো আমাদের পেইন ফ্রি হাঁটু থাকতে হয়। তো অনেকে যাদের 40 বছর 50 বছর হয়ে গেছে তাদের মোটামুটি যারা এক্সারসাইজ করে না, মানে খুব রেয়ার মানুষ আছে যে জেনেটিক্যালি ব্লেসড, এরকম মানুষ ছাড়া সবারই হাঁটুতে ব্যথা। তো এই যে সে যদি ওই মুভমেন্টটা করতো, সে যদি কাজ না বন্ধ করতো, সে যদি সেডেন্টারি লাইফে অভ্যস্ত না হতো হয়তো বা সে অফিস জবই করে কিন্তু সপ্তাহে 1-2 দিন ঠিকই সে খেলার সময় বের করছে, হয়তো বা এক্সারসাইজ করছে। এমন না যে আপনাকে 6 দিনই করতে হয়, 2 দিন 3 দিন করে আপনি যদি মাসলগুলোতে প্রেশার ফেলেন, খেলাধুলা করেন, মূলত মাসলকে যদি বডিকে ইউজ করেন তাহলে কিন্তু আপনি অনেক বেশি ফ্রি থাকেন, এনার্জেটিক থাকেন। এইটাকে আপনি কিভাবে দেখেন? এই যে প্রফেশনে ফোকাস করতে পারে না মানুষজন এই জাস্ট আনফিট হওয়ার কারণে, তার কারণে তার যে গ্রোথটা হওয়ার কথা ছিল, মানে তার পটেনশিয়ালিটি সে অ্যাচিভ করতে পারে না। এটা আপনি কি মনে করেন এই ক্ষেত্রে? আমি মনে করি যে ডেফিনেটলি ফিটনেসে জোর দেওয়া উচিত। ফিজিক্যাল ফিটনেসে খুবই জোর দেওয়া উচিত। ফিজিক্যাল ফিটনেসে জোর দিলে আপনার মেন্টাল ফিটনেসও বাড়ে। আর আপনি যেটা বললেন ভাইয়া, সিম্পলি আপনি তো জানেন আমার জন্য অনেক ভালো, লোয়ার লিম্বের সাথে কিন্তু আমাদের সরাসরি বেশি দিন বেঁচে থাকাটা সম্পর্ক আছে। আমরা যদি লোয়ার লিম্ব বেশি নড়াচড়া করি, দেখা যায় যে আমাদের ফ্র্যাকচার কম হয়, হিপ ফ্র্যাকচার কম হয়। তারপর হচ্ছে আমাদের বৃদ্ধ বয়সে আমরা অনেক স্টেবল থাকি আর কি। সো আমি যদি ধরুন একজন ডাক্তার, সে যদি 20 বছর প্র্যাকটিস করে তাহলে যে ইনকাম করবে, আর সে যদি 40 বছর প্র্যাকটিস করে তাহলে ইনকাম বেশি হবে। কেউ যদি টাকা পয়সাও আয় করতে চায় তাও ফিজিক্যালি ফিট থাকার চিন্তা করা উচিত। সো আমি মনে করি যে ফিজিক্যাল ফিটনেস খুবই ইম্পর্টেন্ট আফটার 30। এটাতে আমি যার যেটা করতে ভালো লাগে, যেটা আপনি বললেন যে কেউ জিমে যাবে, কেউ হয়তো ফুটবল খেলবে, কেউ হাঁটবে, কেউ স্কিপিং করবে, কেউ সাঁতার করবে, যার যেটা ভালো লাগে কিছুটা সময় অবশ্যই ফিটনেসের পিছিয়ে রাখা উচিত। আমাদের যে পডকাস্টটা এটা পুরোপুরি আমি আয়োজন করছি না, এটা আমাকে ফিটসমনিয়া যে অ্যাপটা আছে সেটা আমাকে অনেক বেশি হেল্প করেছে। আমি তো ধরেন যে আমার তো অনেক ব্যস্ততা থাকে, আমি পুরোপুরি এটা ম্যানেজও করতে পারবো না, অ্যারেঞ্জমেন্টও করতে পারবো না। তো তারা আমাকে অনেক বেশি হেল্প করেছে। আমাকে জাস্ট আসতে হয় আর গেস্টদের ইন্টারভিউ নিতে হয়। তো তাদের যে অ্যাপ, তাদের বিজনেস যেটার উপরে দাঁড়িয়ে আছে, আর যেই বিজনেসের টাকা দিয়ে আসলে এই পডকাস্টটা আমরা করতে পারছি, সেটা সম্পর্কে একটু আমি বলতে চাই। যদিও এটা কোনো প্রোডাক্ট আপনাকে কিনে করতে হবে না, এটা আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। সেটা হচ্ছে ফিটসমনিয়া অ্যাপ। হ্যাঁ, এইখানে যেই অ্যাপটাতে সব থেকে ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং যে ফিচার, যেটা আপনার কাছে ইন্টারেস্টিং লাগবে, সেটা হচ্ছে যে ডায়েট অপশনে গেলে আপনি দেখবেন এখানে ক্যালোরি চেক করা যায়। অর্থাৎ প্রথমে আপনি আপনার বয়স দিবেন, আপনার হচ্ছে এখানে বয়স থেকে শুরু করে সবকিছু, যেটা কিছুক্ষণ আগে ব্যাকস্টেজে আপনাকে দেখাচ্ছিল, মানে বডি যত মেজারমেন্ট আছে দিয়ে দিলে টিডি অনুযায়ী, টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার অনুযায়ী আপনার কত ক্যালোরি সারাদিনে দরকার এবং আপনি কত কেজি ওজনে যেতে চান। বর্তমান ওজন এত, এবং আপনি যদি বলে দেন আমি 5 কেজি কমাতে চাই, তাহলে কতটুকু খাবার আপনাকে খেতে হবে, সেই ক্যালোরি কিন্তু এখানে উঠে যাবে। এবার এখানে একটা ছবি তোলার একটা অপশন আছে, যেটা কিছুক্ষণ আগে আপনাকে দেখানো হচ্ছিল। ওই ছবি তোলার অপশন দিয়ে যদি আপনি প্লেটের ছবি তুলেন, তাহলে অটোমেটিক ওই প্লেটে কত গ্রাম প্রোটিন, কত গ্রাম ফ্যাট, কত গ্রাম কার্বোহাইড্রেট আছে, ওটা উঠে চলে আসবে এখানে। দিয়ে দেখতে পাবেন আপনি দিন শেষে, একদম রাতের বেলা, আপনি সকালবেলা শুরু করলেন, রাতের বেলা গিয়ে আপনি দেখতে পাবেন যে আপনার সারাদিনে যত গ্রামের কার্বোহাইড্রেট দরকার ছিল, বা যত গ্রামের প্রোটিনের দরকার ছিল, বা ফ্যাটের দরকার ছিল, তত গ্রাম হলো কিনা। যদি আপনি দেখেন আপনার কার্বের পরিমাণ বেশি খাওয়া হয়ে গেছে, পরের দিন আপনি আবার কমাতে পারবেন কার্বের পরিমাণ। যদি দেখেন প্রোটিনের পরিমাণ কম হয়ে গেছে, তাহলে একটু বাড়াতে পারবেন। তো এটা মনে হয় অনেক বেশি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হবে। আপনার কি মতামত এই ব্যাপারে? না, ডেফিনেটলি আমি একটু আগে চেক করলাম জিনিসটা। আমার কাছে মনে হয় এটা আমরা যারা একটু ফিটনেস সচেতন, বা সকল মানুষ এখন ফিটনেস নিয়ে সচেতন হওয়ার চেষ্টা করছে, তাদের জন্য এটা খুবই হেল্পফুল। আমি এরকম অ্যাপ আগে দেখিনি, এটাই ফার্স্ট দেখলাম, এবং আমি মনে করি যে এটা যদি আমরা ডাউনলোড করি আমাদের সবারই আসলে উপকারে আসবে। এই অ্যাপের আরো অনেকগুলো ফিচার আছে, বাট আপনি যেটা বললেন এটাই আমার কাছে সবচেয়ে স্ট্রাইকিং অ্যান্ড ইন্টারেস্টিং মনে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তো ইউজার যারা আছেন বা ভিউয়ার্স যারা আছেন, তারা চাইলে এটা ডাউনলোড করতে পারেন। যদি আপনার মনে হয় যে না, এটা আপনার ফোনে জায়গা ধরে রাখছে, ফোন হ্যাং করছে, বা প্রয়োজনীয় কোনো কিছু না, সাথে সাথে কোনো চিন্তা করবেন না। যেটাই মানসিক দুশ্চিন্তা বাড়ায় সাথে সাথে আনইনস্টল করে দিবেন লাইফ থেকে বাদ। কিন্তু আশা করি এটা কাজে দিবে আপনার। তো এটা ট্রাই করে দেখতে পারেন। তো আজকে এটা দিয়ে শেষ করছি। আজকে অনেক আলোচনাই হলো, তবে আমি যাবার আগে একটা জাস্ট সাজেশন আপনার কাছে চাই, যে আপনি হয়তো আমার কন্টেন্ট দেখেছেন, আমি 2-3টা পোস্ট আপনার কমেন্টও দেখেছি, আপনি করেছেন, আমি অনেক অবাক হয়েছি যে যাক উনিও আমার কন্টেন্ট দেখেন। তাহলে আপনার কি সাজেশন আছে আমার প্রতি, যে আমি কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি, যদি আপনার মনে থাকে, এটি পডকাস্ট শো হোক অথবা নিজের কন্টেন্টে? ইমপ্রুভ করা তো ভাই কোনো শেষ নেই। আমি আসলে ওই মানসিকতা নিয়ে দেখি না। আমার কাছে খুব ভালো লাগে যে আপনার প্রেজেন্টেশন খুব সুন্দর, আপনি খুব প্রেজেন্টেবল একজন মানুষ, সুন্দর কথা বলেন, সবার জন্য বোধগম্য বলেন, খুব কঠিন কথা বলেন না, অনেক সময় অনেক
ফিটনেস যারা করেন তারা একটু কঠিন কথা বলে ফেলে, সো আপনি সবার জন্য খুব সহজ ভাবে বলেন, আপনি ফিলোসফি নিয়ে কথা বলেন, লাইফ নিয়ে কথা বলেন, ওভারঅল আপনাকে মানে আমার অনেক ভালো লাগে। আমি আসলে মানে সত্যি কথা, আমি এরকম না যে মানে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট যে আপনাকে মানে আমি জানি না যে কি করলে আরো ভালো হবে। আপনি মানে যতটুকু ভালো পারেন আরো সেটিং ভালো করতে পারেন, আপনার সুন্দর হওয়ার আর কিছু নাই, আপনি যথেষ্ট সুন্দর মানুষ। মানে খুব ইম্পর্টেন্ট যে রেগুলারিটি, সেটা যেন মানে আপনি এখনো মানে 3 বছর করছেন, সো আগামী আমি বলবো যে অ্যাটলিস্ট ফার্স্ট 5 ইয়ার্সে রেগুলারিটি খুব ইম্পর্টেন্ট, রেগুলার বেসিস যেন কন্টেন্ট যায় সেই জিনিসটা রাখা, এবং আপনার মতো মানুষ সোসাইটিতে ভালো একটা এফেক্ট ফেলছে, এটা দরকার। আমি আপনাকে রিকোয়েস্ট যেটা করতে পারি যে আপনি মানুষের কথাকে ভয় পাবেন না, আপনি অবশ্যই রেসপেক্টফুল থাকবেন, ভদ্র থাকবেন, কাউকে হার্ট করে কথা বলবেন না ভাইয়া, বাট কিছু জিনিস আপনাকে, যেহেতু আপনি পপুলার হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, আপনার পপুলারিটির সাথে মানুষের অনেক হেট্রেড যোগ হবে। আপনার কাছের মানুষও দেখবেন আপনার থেকে 2-1 দূরে সরে যাবে, বাজে কথা বলবে, কিছু মাঝে মাঝে কোনো একটা ক্যান্সেল কালচারও আপনি পড়ে যেতে পারেন, মানে 2-1 মানে যদি ভাগ্য খারাপ থাকে, বাট এগুলোতে আপনি ভেঙে পড়বেন না। অ্যাজ লং অ্যাজ আপনি ভালো কাজ করছেন, আল্লাহ আপনার কাজ দেখছে, আপনার কাছের মানুষ আপনাকে ভালোবাসে, আপনি বলবেন, এবং আপনার যে আপনার মানে পপুলারিটিকে একটা দায়িত্ব মনে করবেন, যে আল্লাহ আপনাকে একটা দায়িত্ব দিয়েছে, আমার কথা এত মানুষ শুনতেছে, এটা কিন্তু সবার কথা শুনে না ভাইয়া, আপনার চেয়ে তো অনেক যোগ্য মানুষ আছে পৃথিবীতে, যার যে হয়তো পপুলার না, যাকে আল্লাহ ওই জায়গায় নাই। সো যেহেতু আল্লাহ আপনাকে সম্মানটা দিয়েছে, সোসাইটির জন্য যেটা ভালো সেটা রেসপেক্টফুলি মানুষকে বলবেন। হ্যাঁ, কারণ অনেক মানুষ শুনবে, সবাই এসে আপনাকে বলবেও না যে তাজ ভাই আপনার কথা আমার উপকার হয়েছে, তারা জাস্ট মানে তাদের লাইফে তারা এটা অ্যাপ্লাই করবে, আপনি জানবেন না, আপনি হয়তো কিয়ামতের দিন জানবেন যে আপনার কথায় আরো হাজার হাজার মানুষের উপকার হয়েছে। সো কাউকে ভয় পাবেন না, জাস্ট রেসপেক্টফুল থাকবেন এবং কিছু কঠিন কথা মানুষকে বলতে শিখবেন, কারণ আজকালকার যুগে পপুলার মানুষরা জাস্ট কি বলবো, ফেম সিকিং কথা বলতে চায়। আপনিও ভাই জানেন যে মানুষ কি শুনতে চায়, আমিও কিন্তু জানি। হ্যাঁ, আমরা আরো অনেক পপুলার হতে পারি চাইলে, কিন্তু আপনি যদি কিছু কঠিন কথা মানুষকে না বলেন, মানুষ কিন্তু এটা শুনবে না। যেমন ধরেন আমি একটা জাস্ট শেষ কথা, যেমন আমাদের অবশ্যই আমাদের প্যারেন্টিং নিয়ে কথা বলতে, এটা আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি না, সবাইকে বলি, যে দেখবেন যে এই যুগে যে কেউ যদি একটা কন্টেন্ট তৈরি করে যে বাবা মা আমাদেরকে বুঝে না, বাবা মা এই ব্রাউন প্যারেন্টস সেই, দেখবেন যে হাজার হাজার লাইক, হ্যাঁ আমি করলে হবে, আপনি করলে হবে। কিন্তু আপনি যদি জাস্ট আরেকটা কন্টেন্ট করেন যে বাবা মা যেমন আমাদের বুঝে না, আবার আমাদের টিনেজাররাও কিন্তু মাঝে মাঝে আমরা বাবা মাকে বুঝতে চাই না, অথবা আমাদের এখনকার টিনেজের মধ্যে কিন্তু নার্সিসিজম খুব প্রবল। এটা হার্ভার্ড ইউনিভার্সিটির রিসার্চ যে আমেরিকাতে নার্সিসিস্ট ট্রেট অনেক বেড়েছে টিনেজদের মধ্যে। বাংলাদেশের কোনো স্টাডি হয় না, বাট আমি শিওর সিমিলার ফাইন্ডিং পাওয়া যাবে। সো আপনি যদি এই জিনিসটা টিনেজারদেরকে বলেন, কিছু মানুষ হয়তো মাইন্ড করবে, হ্যাঁ, কিন্তু আপনাকে বলতে হবে, কারণ অনেক টিনেজার আবার এটা শুনবে, যারা আপনাকে ভালোবাসে, যারা ভালোবাসে তারা তো আপনাকে আইডলাইজ করে, ভাই তারা বলবো যে না তাজ ভাই বলছে, আমি একটু তাহলে চিন্তা করি যে আমার মধ্যেও কি আসলে কিছু অ্যারোগেন্স আছে কিনা। ওই হার্ড গেমটা আমাদের মনে হয় যারা পপুলার তাদের খেলা উচিত, কারণ আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে আপনার এই জিনিসটা নিয়ে, যে আমি তোমাকে পপুলারিটি দিয়েছি, তুমি পপুলারিটি দিয়ে কি করেছো। এক্স্যাক্টলি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অনেক ইনসাইটফুল ছিল আর অনেক ইন্সপায়ারিং ছিল, বিশেষ করে লাস্টের যে কথাগুলো আপনি বলেছেন, আমি ওগুলোকে নিজের লাইফে অ্যাপ্লাই করব। আর আমি চাইও না যে পপুলারিটির যে লোড, সাকসেস হওয়ার তো একটা খুশি আছে না, অনেক আনন্দ লাগে না, ওটা আমি নিজের উপরে নিতেও চাই না, যেন কখনো যদি বিফল হয়ে যায় তখন যেন বেশি দুঃখও না পায়। তো ওই জিনিসটাকে আমি মেনটেন করার চেষ্টা করি। আর আপনার সাথে আজকে আলোচনা করে আমার অনেক দিকে ব্রেন খুলেছে, যেমন আমি অনেকগুলো একপাক্ষিক দিক থেকে চিন্তা করতাম আমার ভিতরে, যখন আপনার সাথে কথা বললাম তখন আমি 2টা দিক দিয়ে চিন্তা করার অ্যাবিলিটি আমার আসছে, যেটাই আমি সবসময় কথা বলি মেটাকগনিশন, অর্থাৎ নিজের চিন্তাকে আমি প্রশ্ন করতে চাই। এই কারণে আমি বিভিন্ন পডকাস্টে বিভিন্ন গেস্টদের সাথে আসছি, এখানে কথা বলছি। আমি জানি অনেকে হয়তো বা উপকৃত হবেন, অনেকে নাও হতে পারেন, হয়তোবা ভবিষ্যতে কোনো এক সময় অন্য কোনো একটা টপিক আপনার সাথে আমার আবার দেখা হবে। আজকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ, আর আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আমার খুবই ভালো লাগলো। লাস্ট আমি একটা কোয়েশ্চেন করি আপনাকে, যে আপনি আপনার মেন্টাল হেলথ ভালো রাখার জন্য কি করেন? বিশেষ করে আমি যে কাজটা করি এটাকে প্রচণ্ড ভালোবাসি। আমার সব থেকে ভালো যে কাজটা লাগে সেটা হলো, প্রথম দিকে আমি এক্সারসাইজ করতে ভালো লাগতো। আমার দুনিয়ার সব থেকে প্রায়োরিটি, মানে সব থেকে টপ প্রায়োরিটির কাজ ছিল এক্সারসাইজ করা নিজে। এখন প্রায়োরিটি আরও চেঞ্জ হয়েছে, যত এজ বাড়ে তত প্রায়োরিটি চেঞ্জ হয়। প্রথম দিকে চিন্তা ভাবনা ছিল লুক চেঞ্জ হয়, যখন লুক চেঞ্জ হতো ব্যায়ামের ফলে মাসল হতো, সুন্দর লাগতো দেখতে, আগে থেকে বেশি স্ট্রং হতাম, তখন অনেক বেশি ভালো লাগতো। এটা 5-7 বছর আগের কথা বলছি। বর্তমানে এসে আমার মাঝখানে বিজনেসে ফোকাস করলাম, তখন আমি এক্সারসাইজ করতাম বিজনেসের পাশাপাশি, এমন না যে আমি এক্সারসাইজ ছেড়ে দিয়েছি, বিজনেসে
বিজনেসে গ্রোথ হলো, তখন বিজনেস ভালো লাগতে শুরু করলো। হঠাৎ করে 2023 সাল থেকে যখন আমি কন্টেন্ট তৈরি করা শুরু করলাম, আর কন্টেন্টে যখন ওই যে আপনি বলছেন না মানুষের লাইফ চেঞ্জ হয়ে যায়, তার বিফোর আফটার পোস্টও করে অনেকে আমার কমেন্টে এসে, আমি কিছু কিছু বিফোর আফটার আবার স্টোরিও দিই। তো এইটা আমাকে আরও বেশি মোটিভেট করে। আবার অনেক সময় দেখি যে অনেক মানুষ মিস ইনফরমেশন পায়, যেটা আপনি বলেন যে পপুলারিটি আমি পেয়েছি, ওটাকে আমি দায়িত্ব হিসেবে নিয়েছি। আমি চাই মানুষকে একদম কোনো না খরচ করে, কোনো প্রোডাক্ট না কিনে যেভাবে সুস্থ করা যায় সেই জিনিসগুলো মানুষকে বলার চেষ্টা করি। এর মানে এই না যে আমার কোনো ডক্টরি কোনো প্রফেশন মানে ডিগ্রি নেই আমার কাছে। হ্যাঁ, আমার যেটা আমার প্রফেশন, আমার ফিটনেস ট্রেনিং সার্টিফিকেশন আছে, নিউট্রিশনিস্টের স্পোর্টস নিউট্রিশনিস্টের সার্টিফিকেশন আছে, সেগুলো আমি কখনো জাহিরও করি না, বলিও না, কারণ আমি কাউকে কনসালটেন্সি প্রদান করি না। আমার বর্তমানে সব থেকে ভালো কাজ যেটা মনে হয় সেটা হলো কন্টেন্ট তৈরি করা, ভিডিওস তৈরি করা। অনেকে অসংখ্য, আপনি যদি মেসেঞ্জার চেক করেন, আমাদের টিমের লোক পেছনে আছে, আরেকজন নতুনও অ্যাড করেছি আমরা ইউটিউবে, একজন অ্যাডমিন যিনি পিছনে আছেন, অসংখ্য রিকোয়েস্ট আসে যে ভাই আমি পার্সোনাল কনসালটেন্সি করতে চাই আপনার কাছে, পেমেন্ট করতে চাই, কিন্তু আমার ওটা ভালো লাগে না। আমার সুখ লাগে হচ্ছে ভিডিও তৈরি করতে। যতদিন পর্যন্ত আমার এই সুখটা আছে, বজায় থাকছে, ততদিন পর্যন্ত আমি কন্টেন্টে ফোকাস করবো। আবার এটাও বলছি না যে আজীবন করব, কারণ আমার যদি কখনো মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায় তখন আমি এটা করবো না, কারণ আমি আবার আমার সুখটাকে আমার ডিপেন্ড করে আমার যে আমার যেটা পছন্দ হয় সেটা আমি করি। যখন আমার মনে হয় যে এই কাজটা আমার আর ভালো লাগছে, আমি সাথে সাথেই ছেড়ে দিই। আমার বিন্দুমাত্র চিন্তা করতে কষ্টই হয় না যে এটা আমি ছেড়ে দেবো। এইভাবে আমি এখন বিজনেসে খুব বেশি ফোকাস করি না, বিজনেস অন্যরা চালায়। এইভাবেই ধরেন যে আমি যেটা পছন্দ করছি সেটা করছি, আর এইভাবে আমি আসলে সুস্থ আছি, মানে মানসিক দিক দিয়ে। আর হ্যাঁ, পজিটিভ কন্টেন্টগুলো দেখি, আপনাদের ভিডিওস দেখি, আরও অনেকগুলো মানুষের বই পড়ি, জীবনী পড়ি, এগুলো দেখে ভিন্ন ভিন্নভাবে চিন্তা করতে পারি, যেটা আমাকে আরও বেশি গ্রোথ এনে দিয়েছে। অর্থাৎ 30 বছর বয়স এখন, কিন্তু 60 বছর বয়সের মানুষের যে ম্যাচুরিটি সেটা ব্রেইনে চলে আসছে অটোমেটিকলি, তাদের কন্টেন্ট দেখার কারণে বা তাদের সাথে থাকার কারণে। তো এটাই আপনাকে দেখেও আজকে আপনার সাথে যে আলোচনা করলাম, আমার এজ আরও 10 বছর বেড়ে গেছে, মেন্টাল এজ। তার মানে এমন না যে আমি অলস হয়ে গেছি, আমি আরও এনার্জেটিক বেশি ফিল করছি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ।